চরকায় সম্পদ, চরকায় অন্ন, বাংলার চরকায় ঝলকায় স্বর্ণ, বাংলার মসলিন বোগদাদ রুমছিন কাঞ্চন তোলেই কিনতেন একদিন। সত্যেন্দ্রনাথ দত্তের এই চরণগুলো যে কিংবদন্তি ঢাকাই মসলিনকে নিয়ে, তা বলার অপেক্ষা রাখে না। প্রিয় দর্শক, সকলকে হিয়ার মাঝি আয়োজনে স্বাগতম। মসলিন প্রস্তুত করা হতো পূর্ব বাংলার সোনারগাঁও অঞ্চলে। কথিত আছে যে মসলিনে তৈরি করা পোশাকসমূহ এতই সূক্ষ্ম ছিল যে 50 মিটার দীর্ঘ মসলিনের কাপড়কে একটি দিয়াশলাই বক্সে ভরে রাখা যেত। আজ আমরা শুনব সেই মসলিনের পুনরুদ্ধারের গল্প। তবে তার আগে চলুন জেনে নেই আমাদের আজকের অতিথি সম্পর্কে। গবেষক সাইফুল ইসলাম একজন বাংলাদেশি, যার পড়াশোনা ইঞ্জিনিয়ারিং এবং বহুজাতিক ব্যবসা প্রশাসনে। 2013 সালে তিনি যুক্তরাজ্যে অবসর নেওয়ার আগে দীর্ঘ 33 বছর ধরে একাধিক দেশে ভ্রমণ করে নানা জাতীয় নাগরিকের সাথে কাজ করেছেন। তারপর তিনি মসলিন এবং বাংলাদেশের সাথে এর সংযোগ নিয়ে 2013 সালের শেষে গবেষণা শুরু করেন। ঢাকা বাংলাদেশ ভিত্তিক একটি মাল্টিমিডিয়া সংস্থা দ্রিক এর সিইও হিসেবে তিনি গবেষক, প্রকল্প পরিচালক এবং ফটোগ্রাফারদের একটি ছোট দলকে এই কিংবদন্তি কাপড় তৈরির গল্প এবং প্রক্রিয়া উদ্ধার করতে নেতৃত্ব দেন। বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয় ও আড়ং-এর যৌথ উদ্যোগে 2016 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় জাদুঘরে মসলিনের পুনরুজ্জীবন নিয়ে 1 মাস ব্যাপী একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তিনি মসলিনের উপর একটি বইও প্রকাশ করেছেন, যার নাম মসলিন আমাদের গল্প। মসলিনকে নিয়ে লেজেন্ড অব দ্য লুম নামক একটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন এবং 400 কাউন্ট পর্যন্ত নতুন মসলিন শাড়িতে অনেক পুরনো ক্লাসিক্যাল মসলিন ডিজাইনও তৈরি করেছেন। তিনি এখনও বিষয়টি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশের কারিগরদের সাথে কাজ করছেন। বর্তমানে গবেষক সাইফুল ইসলাম মেজরিটি ওয়ার্ল্ড এবং বেঙ্গল মসলিনের এমডি হিসেবে কর্মরত রয়েছেন। ট্রিও আর্টসের পক্ষ থেকে আমরা এই গুণী জনকে স্বাগত জানাই এবং তার আরও সফলতা কামনা করছি। দর্শক, আমরা অতি সংক্ষেপে জেনে নিলাম আমাদের আজকের অতিথি সম্পর্কে। এবার আমন্ত্রণ জানাচ্ছি পর্দায় গবেষক সাইফুল ইসলামকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। আমি তো যেটা তুমি বললা, এত সুন্দরভাবে যেগুলি বুঝালা, আমি আসলে নিজেই শুনছিলাম। কিছুটা বিশ্বাস হচ্ছিল না যে যত কিছু বলেছো সেগুলো। কিন্তু অনেক ধন্যবাদ তোমাকে এই সুযোগ দেওয়ার জন্যে। আমি যতটুকু জানি তা নিশ্চয়ই আমি তোমার এবং তোমার অডিয়েন্স যারা আছেন তাদের সাথে শেয়ার করতে খুবই উৎসাহিত এই ব্যাপারে। তো অনেক ধন্যবাদ। আমি বাংলাদেশে আসলাম এই কয়েকদিন আগেই। তো এখনো আর কি অনেক কাজের ভিতরে লিপ্ত আছি, কিন্তু এই সুযোগটা দেওয়ার জন্য তোমাকে আবারও ধন্যবাদ। ও, অনেক ধন্যবাদ সাইফুল ভাই আপনাকে আমাদের সাথে জয়েন করবার জন্য। আমি ভীষণভাবে আনন্দিত আপনাকে আজ আমাদের মাঝে পেয়ে, এবং এত ব্যস্ততার মাঝেও যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য আমি কৃতজ্ঞ। ওকে, তো সাইফ ভাই কি নিয়ে ব্যস্ত আছেন বর্তমানে? বললেন যে অনেক কিছু করছেন। হ্যাঁ, কিছুটা ব্যাপার হচ্ছে যে হয়তো এই ব্যাপারে আরেকটু আলাপ করব পরে। আমি যখন রিটায়ার করলাম তখন বহুজাতিক কোম্পানির সাথে আমি অনেক বছর কাজ করেছিলাম। প্রায় 35 বছর আমার কাজ হয়েছিল কয়েকটার সাথে। তারপরে আমার সবসময় ইচ্ছে ছিল যে বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান আছে যেগুলি বাংলাদেশের গল্পগুলোকে তুলে ধরে বা নেই কিন্তু বাংলাদেশেরই গল্প আছে, সেগুলির ভিতরে আমি যদি জড়াতে পারি কোনোভাবে। আমি যদিও আমার ব্যাকগ্রাউন্ড বলতে পারেন যে প্রকৌশলী বা ম্যানেজমেন্ট, আমি মনে করি সেগুলি ব্যবহার করলেও অনেকভাবে ব্যবহার করা যায়। সবকিছুর ভিতরেই কিছু না কিছু প্রশ্ন থাকে মানুষের, এবং গল্পের মাধ্যমে যদি আমরা এই প্রশ্নের উত্তরগুলি দিতে পারি তাহলে মানুষ মনে রাখে। তো আমাদের অনেক গল্পগুলো আর কি একটু হারিয়ে যায়, সেজন্য আমি ওগুলি নিয়ে একটু ব্যস্ত থাকি। মসলিন তো একটা বললেনই, আর তুমি আরেকটা যেটা আমি এখন যেটা নিয়ে আছি সেটা হচ্ছে যে কিছু শিল্পী
বা একজন শিল্পী, তাদের সম্বন্ধে আমাদের অল্প হালকাভাবে আমরা জানি, কিন্তু ঠিক হুম, অত ভালোভাবে জানি না যতটুকু আমি মনে করি যে উচিত। তো যেসব গল্পের ভিতরে আমি মনে করি যে শুধু সহজ বলব না, মানে একটি ধারাবাহিক গল্প, সেটা আমার তার চেয়ে ভালো লাগে যেসব গল্পকে উদ্ধার করতে হয়। তো হুম, এটাও একটা গল্প যেটাকে উদ্ধার করছি বিভিন্ন অবশ্যই। জায়গায় গিয়ে বিভিন্ন লোকের সাথে কথা বলে, এবং আমি মনে করি যে তখন এটা উদ্ধার করে যদি আমরা এটাকে এইভাবে বলতে পারি যেটা শুধু বাংলাদেশে না, মানে বিশ্বে। কারণ জি, আজকাল যেটা আমরা সবসময় শুনি গ্লোবাল ভিলেজ, এটা তো বহুদিন ধরে। কিন্তু বাংলাদেশ, যখন বাংলাদেশের বাইরে গল্পটা যায় তখন একটু হারিয়ে যায়। কারণ আমরা হয়তো ঠিক হুম, সেই শক্তভাবে, সেই সুন্দরভাবে বা যেইভাবে হোক সবসময় হুম, বলি না। তো আমি ওরকম একটা গল্প নিয়ে কাজ করছি। আশা করি যে সেটাও আম বইয়ের রূপ দেখবে। বাহ! ছবি দেখবে নাকি জানি না। কিন্তু ওইটা নিয়ে আম অর্ধেক পথে আছি। আ আচ্ছা, আ সেটা একটা কাজ করছি। মসলিনের কাজ তো আমাদের চলছেই সবসময়। জি, সেটা সেটা ২ নম্বরে যে তা না, কিন্তু সেটা হুম, তো চলছেই, সেটা সম্বন্ধে তো আরো বলব। সেরকম হুম, আছে। আর তাছাড়া ২-১ টি আরো আ প্রজেক্ট আছে যেগুলি বন্ধুরা করছে কিন্তু আমার সাহায্য চেয়েছে। তো আচ্ছা। এগুলি নিয়ে আরকি এই বুড়ো বয়সে আরকি ব্যস্ততা আছে। সবসময়ই ব্যস্ত। বাহ! ব্যস্ততাটা কিন্তু খুব ভালো। তাই না? আমি তাই মনে ক আমি তা আমি তা আমি তাই মনে করি। আমি মনে করি যে আসলে এটাকে ব্যস্ততা হিসেবে দেখি না। আমি মনে হুম, করি যে আমি আমার মন মতো কাজ করছি। আমি হুম, আমার আ ক্ষমতা মতো কাজ করছি যতটুকু সম্ভব। আর ক্ষমতার একটু বাইরে কাজ করতে পারলে আমার ভাল লাগে। যেটা ক্ষমতার ভিতরে সেটা করার চেয়ে আমার মনে হয় যে ক্ষমতার একটু বাইরে। তো তাহলে আ আমার কি লাভ হয়? আমি শিখতে পারি। আমি মনে হুম, করি সেটা আমার সবচেয়ে বড় লাভ হয়। যে এত লোকের সাথে কথা বলে, এবং আমি কারণ নতুন হই জি, প্রতিটা কাজের ভিতরে, আমি একদম আনাড়ির মতন ডুবে যাই। যে আচ্ছা দেখি আমি কতদূর যেতে পারি, সাঁতরাতে পারি। হ্যাঁ, হ্যাঁ, আমি সেটাই করছি আরকি। এই আরেকটা গল্প নিয়েও করছি সেটা। আর বিভিন্ন আরো প্রজেক্ট তো আছে যেগুলির হুম। ভিতরে মানুষ আমাকে টানে যখন, তখন সেটার ভিতরে আছি। বাহ! চমৎকার সাইফ ভাই। তো আমি আজকে খুবই উৎসুক আপনার এই গল্প শুনবার জন্যে। কখনো তো সময় হয় না। তো আজকে আশা করি কিছু হলেও জানতে পারব। তো সাইফ ভাই ফার্স্ট এ আমি জানতে চাইবো এই যে মসলিন রিভাইভাল এর যে কাহিনী, যে কাজ, এটার সাথে আপনি কিভাবে জড়িত হলেন? এটা আম আসলে আমি আ আর্লি রিটায়ারমেন্ট নিলাম যখন, তখন আমি লন্ডনেই ছিলাম প্রায় ১২ বছরের মতন। আমাকে ওখানেই ট্রান্সফার করে নিয়ে গেছিল। তো আচ্ছা। নেয়ার পরেই আমি ভাবলাম যে আমি এখন আর বড় কোনো প্রতিষ্ঠানে বা মাল্টিন্যাশনাল আরেকটাতে জয়েন করব না। আমি ওরকম কিছু করতে চাই না। কারণ আমি দেখলাম যে হাজারো ভালো বুদ্ধি আছে, ভালো আম মানুষের চিন্তাধারা আছে। কিন্তু অনেক সময় সেগুলো তারা পাচ্ছে না। মানে ঠিক প্ল্যাটফর্ম এ নিয়ে আসতে। তো ওরকম হুম, যদি প্রতিষ্ঠান থাকে। তো দৃকের সাথে তো আমার পরিচয় ছিলই। আ আচ্ছা। যারা ছবির আম আ অর্গানাইজেশন, এখানে মাল্টিমিডিয়া অর্গানাইজেশন, তারা তো প্রায় ২৬ বছর ধরে কাজ করছে। আ হুম, তাদের প্রতিষ্ঠানের সাথে, শহীদুল আলমের সাথে, তারপরে আম বিভিন্ন আর্টস এর আ যারা ছিলেন আর্টিস্ট, তাদের সাথে আমি সবসময় আমার একটা বলতে পারেন ইন্টারেস্ট একটা ছিল। হুম, তো আমাকে যখন দৃকে বলল যে, "আমাদের এই প্রতিষ্ঠানটাকে তুমি একটু দেখো, আমাদেরকে সাহায্য করো। আর আচ্ছা। আমরা এটা চাচ্ছি যে এটাকে আরো ভালোভাবে এটার কিছু নতুন কাজও করার।" আমি বললাম, "আমি চেষ্টা করি, তাহলে দেখি। হ্যাঁ, এটাতে আমার কোনো ক্ষতি হবে না। আমি আরো আ যে মানি আ আর্টিস্টিক সাইড বা ইমেজ সাইড বা ভিজুয়াল সাইড, সেটাকে আরো ভালো বুঝতে পারব।" হুম, সেজন্যে আমাকে এটা বলার পরে আ বিলাতেই আম আ স্টেপনি ট্রাস্ট একটি প্রতিষ্ঠান আছে যারা সাউথ এশিয়ার, স্পেশালি বাংলাদেশের কাজ নিয়ে তারা ছোটখাটো প্রজেক্ট করেন। তারাই আচ্ছা, আসলো যে আমরা মুসলিম নিয়ে একটা কাজ করেছি। আ আচ্ছা। একটা বইও প্রকাশনা করেছি। আর হুম, আমরা কিছু ম্যাটেরিয়ালও জোগাড় করেছি। এটাকে হুম, যখন আপনি দৃকের সাথে আছেন, আপনি কি এটা বাংলাদেশে নিয়ে যেতে পারেন নাকি? আচ্ছা, আচ্ছা। আমার তো বেশ মজাই লাগলো শুনে, মসলিন, আচ্ছা। আমি হ্যাঁ, তখন জানতাম শুধু যে মসলিন খুব সূক্ষ্ম কাপড়, আঙ্গুল কাটা হয়েছে, যেটা মানে বেশিরভাগ হ্যাঁ, মানুষ জানে। হ্যাঁ, হ্যাঁ, তখন আমি জানি। তাদেরকে জিজ্ঞেস করলাম যে, "আচ্ছা, আপনারা যে একটা মানে এক্সিবিশন করতে চান, তো সেটা হুম, কি সেটাতে আমরা কাপড়গুলো কোথায়? যে কাপড়টা দেখাবো?" বলল যে, হুম, "কাপড় তো নেই।" আমি বললাম, "কাপড় নেই মানে তাহলে কি আছে?" বলল, হুম। "কাপড়ের ছবি আছে। আর কাপড় আছে বিলাতে মিউজিয়ামে আমরা ছবি তুলেছি।" আমি বললাম, ও! "আসল কাপড় নেই?" বলল, "নেই।"
তাই বললাম যে এই গাছ থেকে এই কাপড়টা হতো, বললো সেটা তো সে হারিয়ে গেছে বহু আগে, সেটাও নেই। তাই বললাম যারা বানাতো, বললো যে সেই লোকজনও নেই, তারাও চলে গেছে। তো আমি বললাম আপনারা কি করেছেন? বললো যে আমরা মানে মসলিন তো খুব হাই কাউন্টার হতো, কাউন্ট আমি শব্দটা পরে বোঝাবো, কিন্তু তাও খুব সূক্ষ্ম হতো। তো আমরা মোটামুটি একটা বানিয়েছি, কিন্তু এটা মসলিনের কাছে না, ৮০ কাউন্টার। তা আমি বললাম যদি আপনাদের কাছে কাপড় না থাকে, গাছ না থাকে, লোক না থাকে, শুধু ছবি দেখানো আজকালের যুগে যেখানে ইন্টারনেটে তো সবকিছুই মানুষ দেখতে পারে। আমি চাই ভিএনএল গ্যালারিতে আমি তো ঢুকতে পারি, ভার্চুয়াল গ্যালারিতে। অবশ্যই। তো আমি বললাম এতে তো বাংলাদেশে তো মানুষজন বলবে যে আমাদের গল্প কিন্তু এইটাই যদি দেখানো হচ্ছে, আরেকটু আমি চিন্তা করি। তো আমি দৃককে বললাম, তারাও একই কথা বলল যে আপনার কাছে কি আছে যেটা নিয়ে করব আমরা। তখন আমি বললাম যে গল্পটা তো ভালো, কাপড়ের ব্যাপার, কিন্তু আরেকটু জেনে নি। তো আমার যেটা হয় যে আমি যখন জানতে চাই তখন যা হাতের কাছে পাই সেটা নিয়েই শুরু করে দিই। তো আমি বই জোগাড় করা শুরু করলাম। তো বইও তেমন নেই। বাংলাদেশের কিছু আর্টিকেল আছে। সেগুলো আমি ১ম এ পড়লাম। পড়ে তারপরে যারা লিখেছেন হামিদা আপা, হামিদা হোসেন, তারপরে রুবি গাজনভি, রুবি আপা, তারপরে বিবি রাসেল, শেখর দা, এরকম কয়েকজনের সাথে কথা বললাম বসে। ওনাদের থেকেও শুনলাম। কিন্তু ওনাদের থেকে আরো তথ্য পেলেও কিন্তু আসল ইয়ে পাচ্ছি না। মানে গাছ বা ওরকম কিছু বা কাপড়। তখন আমি বললাম যে একটা বই পড়ে যে বাংলার এই গ্রামে নদীর ধারে হতো, আমি তখন দৃকের কয়েকজনকে নিয়ে বললাম যে গল্পটা বোঝালাম যে এরকম। তারা বলল আপনি কি করতে চান? আমি বললাম আমি নদীতে নেমে যেতে চাই। হ্যাঁ, তো বলল নদীতে গিয়ে কি হবে? আমি বলছি কিছু হবে না। কিন্তু আমরা সেই আগেকালের যেই ধরনের আম আ মানে বসবাস ছিল, যে ধরনের নদী ছিল, যে ধরনের গাছপালা ছিল, ওইটার একটা আমরা আভাস পাবো। তো আমরা যখন বেরোয় গেলাম নদীতে, তখন আমরা অনেক দূর গেলাম। মানে ঢাকার কাপাসিয়া, যেটার নাম আমরা শুনেছিলাম যে ওখানে হয়। আ কার্পাস থেকেই হয়। নামটাই আসছে কার্পাস থেকে। তো তখন আমরা সেই জায়গা থেকে ময়মনসিংহ পর্যন্ত নদীতে গেলাম। পরে আমরা আবার নৌকায় করে বরিশাল পর্যন্ত গেলাম। বিভিন্ন জায়গায় থামলাম, লোকজনের সাথে কথা বললাম। বুড়ো যারা, বয়স্ক যারা, তারা কিন্তু এটা সম্বন্ধে আরো জিনিস আমাদেরকে আরো তথ্য দিতে পারলেন। কিন্তু আ যাদের বয়স কম তারা অত না। আমরা তবে পুরস্কার ঘোষণা করলাম, এগুলি করলাম। করে আমার ফেরত এসে আমি তখন অন্যান্য বিদেশে যাওয়া শুরু করলাম। টার্কি গেলাম, ইটালি গেলাম, জার্মানি গেলাম। আমার জন্য একটু সুবিধা ছিল। সুইজারল্যান্ড গেলাম। ওখানে কিন্তু দেখি যে অনেক স্যাম্পল আছে। ওইগুলি দেখে তখন আমার মনে হলো যে এই গল্পটা শুধু একটি কাপড়ের নয়, যেটা অনেকে ভাবে। এই গল্প আসলে কাপড়টা কিছুটা বলবো যে ঢেকে রেখেছে গল্পটাকে। কাপড়টা এই জন্য ঢেকে রেখেছে যে মানুষ ওই রূপটা দেখে মনে করে যে আমরা মসলিন এত সুন্দর ছিল। কিন্তু বুঝতে হবে যে মসলিনটা এত সুন্দর হলো কিভাবে? ১ নম্বর কারা করলো, ২ নম্বর কারা শেষ করলো, কেন করলো এবং আজকে কোথায় আছি? এই প্রশ্নগুলো নিয়ে কেন কেউ ঘাটেনি? তখন আমরা এই প্রশ্ন নিয়ে যখন শুরু করলাম, তখন আরো বিদেশ থেকে, দেশ থেকে করে আমি শেষে গেলাম ভারতে। এই ভারতে গিয়ে এজন্য শেষে গেলাম যে ভারতে অনেক তথ্য ছিল। কিন্তু আমি মনে করলাম যে আগে আমি শিখে নিই কিছুটা ওদের সাথে কথা বলার আগে। কারণ ভারতে গিয়ে আমি যদি কিছু না জানি তাহলে আমি কিছু পাবো না। এখান থেকে আমি যখন এগুলি করলাম তখন আমাকে দৃকেই বলল যে এটা তো অনেক দূর আমরা আগিয়েছি, এত দূর তো কেউ যায়নি। তা আমরা একটা কাজ করি, আমরা এটাকে একটা এক্সিবিশন করি। আমি বলছি ঠিক আছে। এক্সিবিশনে ক্যাটালগ কথা উঠলো যখন, তারা বলল যে একটা বই করা উচিত। আমি তো বই আগে কোনো সময় লিখিনি। কিন্তু আমি ভাবলাম যে যা আমি জানি সেটাকে আমি যদি সাজাতে পারি তাও। তো অনেক চাপের মুখে ছিলাম ততক্ষণ। আম সেই বই, সেই এক্সিবিশন, সেই তারপরে ফ্যাশন ডিজাইনার, সেই তাঁতি, প্রত্যেকটা কাজই আমাদের জন্য নতুন। অন্যদের জন্য না, হয়তো যারা ফ্যাশনে আছেন, অনেকের জন্য নতুন আমাদের ভিতরে। সেগুলি আমরা পার হয়ে শেষমেশ ২ বছর পরে এগুলি সবগুলোকে সাজাতে পারলাম। তো এই জার্নিটা শুরু হয়েছে স্টেপনি ট্রাস্ট থেকে, শেষ হয়েছে বেগম মসলিনে। কিন্তু প্রায় ২.৫ বছরের বা ৩ বছরের হ্যাঁ, ২০১৬ তে আমরা সবকিছু দেশের সামনে বা আন্তর্জাতিকভাবেও, কারণ আমাদের
গেস্টদের ভিতরে প্রায় 150 জন বিদেশ থেকে এসেছিলেন। তো আচ্ছা। হ্যাঁ, আর প্রায় 1 লক্ষ লোক দেখেছিলেন এক্সিবিশনটি। তো ওয়াও! 1 মাস ব্যাপী। এবং আচ্ছা। আমি মনে করি যে দৃক না থাকলে এটা অসম্ভব হতো। দৃকের হুম, যারা ছিলেন তারাও আমার মতো নানারই ছিলেন। কিন্তু আমাদের ভিতরে ওই ফিলিংটা ছিল যে হুম, আমরা একটা জিনিসকে উদ্ধার করছি যেটা হুম, করা উচিত। হুম। হ্যাঁ? তো এই ওকে। জার্নিটা ওইভাবে শুরু হয়ে গেল। তারপরেও আমি এটাকে কিছুটা কন্টিনিউ তো করছি। হুম, হুম। বাহ! দারুণ, দারুণ গল্প। তো সায়েব ভাই, আমার একটা কোয়েশ্চেন আসছে মাথায় যে এর আগে কেন কেউ মসলিনকে উদ্ধারের কথা ভাবেনি ওইভাবে? দেখো, ব্যাপারটা হচ্ছে উদ্ধার মানিটা কি? হ্যাঁ? হুম, আ হয়তো আজকে যদি আমি বলি যে আমরা চলো, আম আমরা জানি যে বাংলাদেশে এ একসময় আমি পড়েছি এটা যে হুম, বাংলাদেশে একসময় প্রায় ২,৫০০ ধরনের চাল ছিল। আজকে আ যে বাংলাদেশের রাইস রিসার্চ তারা দারুণ কাজ করে। আ তারা আমার মনে হয় প্রায় ৬০০ না ৭০০ আ বিভিন্ন জাতি তাদের হুম, কাছে আছে। তো হুম, ২,৫০০ থেকে তো আমরা ৭০০ তে আসলাম। হুম, বাজারে গেলে আমরা হয়তো খুব বেশি হলে ২০ রকমের পাবো। হ্যাঁ? তো ৭০০ হুম। থেকে ২০ রকম। এখন আমরা যদি বলি যে উদ্ধার করি বাকিগুলো। তো হ্যাঁ, কেউ হয়তো শুধু নামগুলি জেনে নিয়েই মনে করবে যে এটা উদ্ধার হয়ে গেল। কেউ হুম। হয়তো এটাকে কোন জায়গা থেকে এসেছে সেটা জানলে উদ্ধার মনে করবে। কেউ আবার মনে করবে যে আমি এটাকে লাগাবার পরে ওই ধানটা যদি আমি চাল করে খেতে পারি তাহলে উদ্ধার। এখন হ্যাঁ, উদ্ধার জিনিসটা একেকজনের জন্য একেক একজনের কাছে। একেক একে এক হ্যাঁ, একেক মাপের। হুম? হুম, হুম, যাত্রাটা কতটুক পর্যন্ত। হ্যাঁ? হুম, কেউ হুম, তো আমি মনে করি যে অনেকের ভিতরে এই কথাটা ছিল। কারণ আমি সত্যিকারে যার সাথে এই কথা তখন বলেছি সবাই কিন্তু খুব আ কোঅপারেটিভ ছিল। হ্যাঁ, enthusiastic ছিলেন। যে হ্যাঁ, হ্যাঁ, এটা তো ভালো কাজ হয়। হ্যাঁ। কিন্তু তারা বেশিরভাগ সময় যতটুক সবাই জানে সেটাকে গোছানোর ভিতরেই ব্যস্ততা ছিল। কিন্তু হুম, এটাকে যে আ একটু আরো এক্সট্রিম দূর করা নেয়া দরকার। যায়, আরো হ্যাঁ, দূর নেয়া যায়। হুম, এটাকে যে সেটা সেই সময় তাদের ভিতরে সেই ক্ষমতা, সেই চিন্তা আমার মনে হুম, হয় অতটুকু আসেনি। আমার সম্ভব। মনে হয় মানসিকভাবে ছিল। হুম, হুম। কিন্তু আম মানে এটা পারিপার্শ্বিকতার কথা প্র্যাকটিক্যাল ভাবে চিন্তা করে, হ্যাঁ, প্র্যাকটিক্যাল ভাবে সেটা আসেনি। সম্ভব হয়নি। তো হুম, আমরা করার পরে সবচেয়ে ভালো লাগে। অনেকে বলে যে এখন আমরাও এটা করছি, আমরাও এটা বানাচ্ছি। ভালো কথা। যদি এটা হুম, করে থাকি। হুম, তবে এই কাজ যারাই করে জি। আমার মনে হয় যে একটি জিনিস সবসময় মনে রাখা উচিত। যেকোনো কাজের ভিতরেই যে আমাদের মানটি হতে হবে আন্তর্জাতিক মানের। হুম, আর যাতে বইটা ইংরেজিতেও লেখা, শুধু আমার বাংলার দুর্বলতার জন্য না, মানে ইংরেজিতে এইজন্য লেখা যে আমি তারপরে দেখলাম যে ভিক্টোরিয়ান অ্যালবার্ট বা ব্রিটিশ মিউজিয়াম ওদেরকে আমি বলেছি যে যদি আমার বইয়ের ভিতরে কোনো ভুল থাকে কারণ তোমরা তো এত রিসার্চ করেছো। এট লিস্ট হুম, তোমরা তো করেছো। কোনো ভুল থাকে তাহলে আমাকে প্লিজ পয়েন্ট আউট করো। তো হুম, এখন পর্যন্ত আ বলতে পারি যে ধরো এই ৮ বছরে এখন পর্যন্ত কেউ কোনো ভুল বের করে দেয়নি। বাহ! সাজেশন দিয়েছে কিন্তু কোনো ভুল এখন হ্যাঁ, পর্যন্ত আই এম কোয়াইট হ্যাপি উইথ দ্যা ফ্যাক্ট দ্যাট আ হ্যাঁ, আমরা যে কাজটা করেছি মনে হয় মোটামুটি যতটুকু করেছি, হ্যাঁ, সেটা কিন্তু এখন পর্যন্ত মোটামুটি ঠিক আছে। ভালো মানের কাজ হয়েছে। বাহ! আমার মনে বাহ! হয় যে একটা হ্যাঁ, বিগিনিং হয়েছে। যে বিগিনিং টা এট লিস্ট ইস যে শুরুটা আমি বলব যে সত্যিকার অর্থে কিছুটা শক্তি আছে তার ভেতরে। হুম, হুম, বাহ! তো মসলিন যে গাছ থেকে তৈরি হয় তাকে বলে ফুটিকার্পাস, হ্যাঁ, তাই না? ফুটিকার্পাস। হুম, আমি শুনেছি যে এটি একমাত্র বাংলাদেশের মেঘনা এবং ব্রহ্মপুত্র নদীর কিছু, কিছু জায়গায় জন্মাতো। সো হ্যাঁ। এটি তো আসলেও সত্যি। এটা আসলেই সত্যি এবং আ একটি আম আ আমি বলব কি একটি বই আছে ইংরেজিতে মসলিন ভিক্টোরিয়ান অ্যালবার্টের লেখা। হ্যাঁ? সেটা সোনিয়া অ্যাশমোরের। এটা অনেকেই দেখেছে বইটি এবং আমিও এটা বই থেকে অনেক শিখেছি। হুম? আচ্ছা। আ আমার যেই বইয়ের ভিতরে একটি দিক ভালো লাগেনি যে ওইটা হচ্ছে বাংলাদেশের তথ্য কিছু নেই। তো আমার কাছে হুম, মনে হলো যে তারা মসলিন নিয়ে কথা বলছে কিন্তু বাংলাদেশ নিয়ে কথা বলছে না। এটার কারণটা কি? তো তাদের হুম, কথা ছিল যে বাংলাদেশে তো কোনো তথ্যই নেই, কিছুই নেই। তো বলে লাভ কি? আমি বললাম যে তাতে তো না। হ্যাঁ, আমাদের এখানে নদীর ধারে হয়েছে। তোমরা কেন এটা করোনি? তো এখন হুম, আমার মনে হয় ওরা স্বীকার করে যে করা উচিত ছিল। তো ওই আচ্ছা, বইয়েও লেখা আছে এবং হ্যাঁ, তার চেয়ে পুরনো অনেক আগের বই একটা আছে, হ্যাঁ? ম্যানুফ্যাকচারিং অফ ঢাকা কটন এবং আরেকটি বই আছে যেটা বাংলায় প্রফেসর করিমের বই লেখা ঢাকাই মসলিন যেটা অনেকে হুম, পড়েছে। তো হুম, এই বইগুলির ভিতরে অনেক সিমিলারিটি কারণ একজন থেকে নিয়েছে। আসলে ওই পুরনো ব্রিটিশ বই থেকেই বেশিরভাগ তথ্য এসেছে। তো সেটার হুম, ভিতরেই আছে যে এটা আ ওই নদীর ধারে এবং শুধু সেই নদী না,
আচ্ছা। যেরকম যমুনা নদী না, সেই জি। নদীর একটি অংশে, হ্যাঁ, যেটা খুব বেশি হলে ৭ কিলোমিটারের মতন এবং চড়ায় ছিল ১.৫ কিলোমিটারের মতন। এই এতটুকু অংশের ভিতরেই হতো। আমি জানি যে প্রশ্ন তখনই আসবে যে কেন? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সেখানেই হতো। তো আমরা সেই জায়গা দিয়েই গেছি। ওখানে অনেক খুঁজেছি। আরো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছি। কিন্তু এটা সত্যি যে সেই জায়গায় হয়েছে। পুরো হুম, সাবকন্টিনেন্ট এর ভিতরে মানে কি ভারত, অদ্ভুত। হ্যাঁ, এই পুরো ভারত যে সেই সময় যে ছিল ঠিক সেই হ্যাঁ, জায়গায়। এবং হ্যাঁ। এটা একটু কিছুটা লাফিয়ে আগায় যাচ্ছি। হুম, পরে যখন বিলাত থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো, তারা বুঝলো যে বেঙ্গলের মনোপলি হয়ে যাচ্ছে। কারণ গাছটা তাদের ওখানে। তারা হুম। তখন এই গাছের চারা নিয়ে আ এটা গুজরাটে লাগালো, হুগলির ওখানে লাগালো, কলকাতায় লাগালো। আ উপরে তোমার ইসের দিকে রংপুর, দিনাজপুর ওইদিকেও লাগালো। হ্যাঁ? নিচের দিকেও লাগালো। এবং আ কটনের এক্সপার্টস কে দিয়ে লাগালো। প্রায় ৩০ বছর পর্যন্ত এটা মনিটরিং চলেছে, লাগিয়েছে এটা। আচ্ছা। ৩০ প্রায় ৩৬ বছর পরে তারা এক্সপেরিমেন্ট টাকে বন্ধ করে দিল। কারণ গাছটা অন্য জায়গায় মরে গেল। ওহ! দ্যাটস আনইউজুয়াল। তাই না? ইট ইস, মানে ইজন্ট ইট? কোথাও ইট হ্যাঁ। ইস। মানে কোথাও হবে না, ওখানেই হবে। বাড়ির জিনিস বাড়িতেই হবে। এটা বাংলাদেশে। হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশের সেই জায়গায় হবে। হ্যাঁ, আজকে ও আমরা ওটার কাছেই হ্যাঁ, চাষ করছি। আমাদের যে গাছটা, হ্যাঁ, সেটাকে। জি। হুম, কিন্তু আ এটা সত্যি যে সেই সময় যে ফুটি কার্পাসটা ছিল, হ্যাঁ? হুম, সেটা হুম। কিন্তু ওই জায়গায় হতো এবং ওই নদীর ওই অতটুক জায়গায় মানে এটা না যে শীতলক্ষ্যা নদী, শীতলক্ষ্যা নদীর যে পুরো পুরো জায়গাটাতে না বা আ এই মেঘনার পুরোটাতে না। আচ্ছা। কাছাকাছি। এই যে আমি কিছু স্যাম্পল জোগাড় করেছি, ওইটা ছবি যেটা দেখাচ্ছ, ওইটা হ্যাঁ, হ্যাঁ, কাপাসী থেকে। বাহ! তো আচ্ছা। হ্যাঁ, এখন প্রশ্ন তো হবে যে কেন এটা ওখানে, হুম, কিন্তু যাই হুম, হোক সেটাতে আমরা হুম, আসব। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। খুবই দারুণ, দারুণ গল্প। তো আমি একটু ফুটিকার কালেকশন এর উপর একটা ক্লিপ আছে আমাদের কাছে। তো আমি এটা একটু দর্শকদের সাথে শেয়ার করতে চাই। না, নিশ্চয়ই। The team set out on its search for Putikarpash, the extinct muslin cotton plant. They travelled by boat from Kapashia to Mymensingh, collecting plant samples, distributing flyers, and speaking with local villagers. The search for the plant also took Saif to international herbariums in Jordan and to the UK. The most skilled weavers at the Jamdani village near Narayanganj were contacted, and Al Amin, as the best amongst them, was selected for high count weaving. তো সাহেব ভাই, আম সবাই আমি জানি ইনভলভ ছিল এই প্রজেক্টের পেছনে। বাট আপনার অবদান তো অনেক বেশি আমি বলব। কারণ আপনাকে তো সব জায়গায় যেতে হয়েছে, তাই না? ওদের সাথে হ্যাঁ। কথা বলতে হয়েছে, হুম, কালেক্ট হুম, করতে হুম, হয়েছে, হুম, ইনফরমেশন হুম, কালেক্ট করতে হয়েছে। হুম, হুম। আমি সিউর যে আপনাকে তাঁতিদের সাথেও রাত জেগে কাজ করতে হয়েছে, তাই না? হ্যাঁ, কিরকম সুতার কতটুকু এগুলো হ্যাঁ, জানার জন্য হ্যাঁ, অনেক সময় দিতে একেবারে। হয়েছে। হুম। হুম, হ্যাঁ, অনেক হ্যাঁ, সময় দিতে হয়েছে এবং তাঁতি পর্যায়ে যখন আমরা গেলাম, জি, তখন আমরা ১ম এ বাংলাদেশ যে হ্যান্ডলুম বোর্ড, ওইটার নাম হয়তো শুনেছ। হ্যাঁ, জি। এ সে সেখানে গেলাম। তারা তো জামদানি পল্লীতে কাজ করে। তারা অনেকদিন ধরেই কাজ করছে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিব জামদানি পল্লীটা উনারই করা, উনার অবদান। এটা মানে একটা মারাত্মক কাজ উনি করেছিলেন। তবে হুম, আমি বলব যে উনি করার পরে তারপরে সেইভাবে উনি যেই স্বপ্ন নিয়ে করেছিলেন, সেভাবে এটাকে আরো মানে যেই অগ্রগতি হওয়া উচিত সেটা হয়নি। যাই হোক হুম, আমরা গেছিলাম, গিয়ে তাদেরকে বললাম যে আপনাদের সবচেয়ে ভালো তাঁতিদের কথা বলেন। হুম, তো তাদের থেকে অনেকদিন আসা যাওয়ার পরে আস্তে, আস্তে করে নামগুলি জোগাড় করলাম। প্রায় শখানেকের মতন। নিজেদের থেকে, উনাদের থেকে আরো কয়েকজন থেকে যারা এই কাজটা করেন, হুম। ডিজাইনার থেকে। আমি এই শখানেকের সাথে প্রায় কথা বলেছি। হ্যাঁ? বলে ২৫ জন মনে হয়েছে আমার কাছে যে তারা মানে পারবে, হ্যাঁ, হুম, দক্ষতা। হুম, করবে কিনা আমি জানি না, কিন্তু পারবে। হুম। সেই ২৫ জনের সাথে যখন শুরু করলাম, একেবারে ২০ জন তো চলেই গেল। মানে আর ফেরতই আসলো না। আর ৫ ও! জন টিকলো। ৫ জনের সাথে তারপরে বসে, বসে কাজ করলাম যখন, তার ভিতরে একজন হুম, আ বলল যে সে আমাদের সাথে
মানে পুরোপুরি কাজ করবে, যে আজ পর্যন্ত আছে আলামিন। আর আচ্ছা। বাকি 4 জন তারা চেষ্টা করার পরে কিছু দূর করে তারপরে দেখি যে আমি মানে আসলে সেইভাবে চেষ্টা আর করছে না। হ্যাঁ? ছিঁড়ে যাচ্ছে। বারবার সুতা ছিঁড়ে যাচ্ছে। এখন আলামিন যখন করছিল আমি তাকে বললাম যে, "ভালো কথা, সে তো করছে। কিন্তু সুতোর প্যাঁচানি একটা করতে হয়, যে হ্যাঁ, যেটা হুম। ছানা বাঁধা যেটা বলে তারা। আ সেটা কিন্তু মহিলারা করে দেয়। তারপরে তারা তাঁতিরা এই কাজটা করে। তো ও! মহিলারা যে এই কাজটা করবে, আ হ্যাঁ, এটা না, এটা হচ্ছে সুতো বানানোটা। কিন্তু সুতোটা আচ্ছা। বানানোর পরে ওই সে সানার ভিতরে ঢোকাটা। আরো কিছু ও! কাজ থাকে, হ্যাঁ? তো আমরা একদিন গেলাম, তো তখন আলামিন বলল যে, "আমার দ্বারাও হবে না।" আমি বললাম, "কেন? তুমি হুম, তো ভালোই করছিলা।" বলল যে, হুম। "আমি তো করছি, কিন্তু মহিলারা বলছে যে তারা করবে না আর।" তো আমি বললাম যে, "কেন?" এখন আমাদের সাথে তাদের চুক্তি ছিল যে তাদের কাজ হোক আর না হোক আমরা তাদের পুরো পয়সাটা দেব। আমি তাদেরকে বলেছিলাম, "তোমাদের শাড়ি বুনো না হলেও আমি তোমাদেরকে পুরো পয়সা দেব। যার জন্য তোমাদের কোনো চিন্তা নেই যে আমরা খাবো কি, কি করব।" হুম। আমি বলছি যে, বলল যে, "না, পয়সার ব্যাপার না। আমরা পাগল হয়ে যাচ্ছি। তো এখন আর পারব না।" তো আমি বলছি, "কি হয়েছে?" ও! বলল যে, "মহিলারা বন্ধ করে দিছে কাজ।" আমি বললাম, "কি কেন?" ও! মহিলাদের সাথে ও বলল যে, "আপনি জিজ্ঞেস করেন। তারা আমাদের থেকে অনেক বেশি বয়সেও বেশি, আর তাছাড়া আমি তখন মহিলাদের সাথে বসলাম, তাদের স্বামী, ছেলে তাদের সাথে। তো হুম, একটি গ্রামে তারা কাজ করে। সেই গ্রামে আমার খেয়াল আছে যে আমি আমার এই ল্যাপটপ যেটাতে কথা বলছি, মানে এরকম ল্যাপটপ, প্রজেক্টর আমি সব নিয়ে গেলাম। সে হুম। রাত্রেবেলা এই চাঁদের আলো প্রায়, সেটার ভিতরে আমরা জেনারেটর দিয়ে প্রেজেন্টেশন করলাম তাদের কাছে। স্লাইড ও! দেখালাম রীতিমতো আচ্ছা। মহিলাদেরকে যে, "দেখেন এই অরঙ্গজেব এটা পড়তো, দেখেন এটা কোথা থেকে আসছে এই জিনিসটা।" তারপরে সবাই মিলে তারপরে খাওয়া-দাওয়া করলাম। এই রাতের গভীরে তারপরে মহিলারা বলল যে, "এটার তো ইতিহাসটা জানতাম না এরকম।" এখন বলল যে, "আমরা মরি আর বাঁচি, আমরা কিন্তু এটা করব। চেষ্টা বাহ! করব।" এই পুরো আচ্ছা, গ্রাম তারপরে আমরা একসাথে করতে হলো। হ্যাঁ? তো বাহ! এরকমও মানে ঘটনা এমনি কথার হ্যাঁ, কথায় বলছি। হ্যাঁ, 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 তারপরে আমরা ইন্টারেস্টিং। এটাকে কন্টিনিউ করে তারপরে ফাইনালি আমরা ৩০০ কাউন্টের শাড়ি যখন ওই যে এক্সিবিশন এর জন্য রেডি করতে পারলাম, তখন আমরা মনে করলাম যে আমরা অনেক দূর চলে আসছি। এটা হুম, তাদের কাজ। আমি হুম, সবসময় মনে করি আমি বলতে গেলে একটি দূতের কাজ করি, আমি একটা মেসেঞ্জার। হ্যাঁ? হুম, আমরা হুম। তো গল্প জোগাড় করি। গল্পটাকে সেই, সাজাই। কিন্তু হ্যাঁ, আসল তাতে তো বসি না। তাতে তো তারাই বসে। কিন্তু তাদের আবার গল্প বলার লোক নেই। হ্যাঁ? গল্পটাকে সাজাবার লোক নেই। তা এই ২ টাকে একসাথে করা আরকি। তো এরকমভাবে আরকি অনেকের সাথেই এরকমভাবে কাজ করতে হয়েছে। আম ভারতেও গিয়ে আমি ওই কয়েক রাত দিন ওসব গ্রামে থেকেছি। হ্যাঁ? খুলনা, আ আম কালনা, ফুলিয়া, মুর্শিদাবাদ এসব বিভিন্ন জায়গায়। এখানেও বেশ কয়েকটা গ্রামে রাতে ঘুমাতাম, থাকতাম। হুম? ওই আচ্ছা, কাজের মাঝে, মাঝে আরকি যেটা হ্যাঁ, করতে হয়েছে। ওগুলি করতে হয়েছে। হ্যাঁ, বাহ! তার মানে এই ধরনের চ্যালেঞ্জ গুলো অনেক রকমের চ্যালেঞ্জই তো এসেছে। সো এটা ছিল একটা বিগ চ্যালেঞ্জ, তাই না? যে ওদেরকে কনভিন্স হ্যাঁ, করা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানুষের যদি হুম, মানে ইচ্ছাটা থাকে, হুম, আজকেও হুম, অনেকে মানে এভারেস্টের উপরে চলে যাচ্ছে। হ্যাঁ? হুম, আ হুম, কিন্তু মানে আ ইচ্ছাটাই তো সবচেয়ে বড় জিনিস, যে আমি ওখানে যেতে চাই আরকি, এরকম ধরনের জিনিস। তো সেটাই। আমি বলব না যে এটা ওটার কাছে, কিন্তু আ যদি আমাদের ইচ্ছা থাকে তাহলে সেই ইচ্ছাটা যদি আরেকজনের গায়ে লাগে আরকি, মানে একটু ভাইরাসের মতন আরকি। enthusiasm টা হ্যাঁ, একটু ভাইরাল হয়ে যায়। তখন সেটাই। আরেকজনেরও ইচ্ছা, আরেকজনের ভিতরে, কিন্তু তাদেরকে আমরা যতটুকু মনে করি যে আমরা তাদেরকে শুধু কাজ করতে বলবো আর তাদেরকে হুম, পয়সা দেব। আ হ্যাঁ, তার চেয়ে বড় জিনিস যেটা কাজ করেছে, নিশ্চয়ই পয়সা একটা বড় জিনিস যে ওদের চিন্তা হুম, নেই। কিন্তু তার হুম, চেয়ে বড় জিনিস কাজ করেছে যে তারা তখন ভেবেছে যে আমরা তো আসলে একটা বিরাট একটি আ ঐতিহ্য আমাদের পিছনে আছে। হুম, আমরা তো সেটারই হয়তো 4th জেনারেশন বা 5th জেনারেশন আছে। তো আমি তাদেরকে বললাম যে, "আপনাদের নানা-নানি, দাদা-দাদি বা তারও আগের উনারা এটা বানাতেন। তো আপনারা এটা কিভাবে এটা ছেড়ে দিতে পারেন? উনারা হুম, তো দেখছেন আপনাদেরকে, আকাশ থেকে হয়তো দেখছেন যে হ্যাঁ, এখন আপনারা এটা চেষ্টা করছেন। নিশ্চয়ই সেই, খুশি হবেন।" হ্যাঁ, এইভাবে মানে কনভিন্সড হলো তারা। আর বাহ! তারপরে তারা করে ছাড়ল। অসাধারণ। হুম। কিন্তু আমি ওই যে সুতার কাউন্টটা কি? সাইফ ভাই একটু বুঝিয়ে বলবেন কি? সুতার হ্যাঁ, কাউন্ট? নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, কাউন্ট শব্দটা আসলে আ বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বোঝে। হুম, এইজন্যে যে এটাকে বিভিন্নভাবে আসলে ডিসক্রাইব ও করা হয়েছে। এখন একটি শিল্প আছে যেরকম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। আমাদের এখানেও গার্মেন্টস আছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে।
তারা একভাবে বলে এবং আগের জমানায় আরেকভাবে বলতো। সবচেয়ে ভালো উদাহরণ আমি বলবো বা সবচেয়ে ভালো মাপ যেটা, সেটা হচ্ছে যে একটি সুতা কতদূর লম্বা আছে এবং সেটা ওজনটা কত। তো আমি এখন বলবো যে ধরেন ১ গজের আমরা একটা সুতো নিলাম, সেটাকে ওজন করলাম। তো এটা একটা ওজন আসবে। যখন আরেকটা ১ গজের সুতো নিব এবং সেটাকে ওজন করব, সেটা যদি ওজন কম হয় তাহলে ওইটার কাউন্ট বেশি। যত ওজন কম, হ্যাঁ, তো তত এই কাউন্টটা বেশি। এর মানে এটা আরো সূক্ষ্ম। কারণ এটা ওজন কম, সেজন্য সূক্ষ্ম। হ্যাঁ, পাতলা মানুষের ওজন কম, তো তাহলে মানে দ্যাট ইজ আ মেজার অফ ইট। ওয়েট ইজ আ মেজার অফ দ্যাট। তো ইটস সিম্পল। এখন ওরা যেটা করতো সেটা হচ্ছে যে ১০০০ গজ। সেটাকে ওজন করতো ইন গ্রামস। এবং গ্রামটাকে কাউন্ট হিসেবে ভাগ দিলেই তো ১০০০কে ভাগ দেন যদি আপনি ৫ গ্রাম দিয়ে, হ্যাঁ, তাহলে ২০০। হ্যাঁ, ২০০। আর যদি ১০০০কে ভাগ করা হয় ২ গ্রাম দিয়ে, তাহলে ৫০০। তাহলে ২০০ কাউন্ট আর ৫০০ কাউন্ট, এই সমানে। আরেকটি ধারণা আছে যে কাপড়টা বোনার পরে মানুষে গুনে নেয় যে কয়টা সুতো ১ ইঞ্চির ভিতরে পড়লো, একদিক আরেক দিক, সেই গোনাটাকেও কাউন্ট বলে। কারণ অনেকে বলে যে কাপড়টা বানানো হয়ে গেছে, এখন আর সুতাটার ওজন কেমনে করব, তখন ওই কাউন্টটা ব্যবহার করে। হ্যাঁ, আর আরেকটা বলে কি, হ্যাঁ, যে এই সুতোকে আমি যদি একবারের জায়গায় ২ বার বা ৩ বার পেঁচাই তো তাহলে কাউন্টটা বাড়ে, এটা বলে। কিন্তু এই সব কিছুর ভিতরে ব্যাপারটা হয়েছে কি, আসলে যেটা সবচেয়ে সিম্পল, যেটা মসলিনের বেলায় প্রযোজ্য ছিল এবং আজকালও প্রযোজ্য এবং সবাই বোঝে, সেটা হচ্ছে যে কাউন্ট হচ্ছে ১০০০ গজের ওজন। তো যত ওজনটা কম হবে তত ফাইন। তো এই কাউন্ট আমি যদি বলি মাথার চুল, এটা হয় অ্যাপ্রক্সিমেটলি ৩০০ কাউন্ট, ৩৫০ কাউন্ট মাথার চুল, তাহলে একটা ধারণা হয়। তো আমাদের মসলিন শুরু হতো ২৫০ কাউন্টে এবং এটা ৪০০, ৫০০, ৬০০, ৭০০, ৮০০, ৯০০। এখন চিন্তা করো যে এই ৩০০ কাউন্ট, এটা যদি ৯০০ হয়, মানে মাথার চুলের থেকে ৩ ভাগের ১ ভাগ এত সূক্ষ্ম হয়ে গেছে। এটা তখন দেখাই যেত না। এটাকে বুঝি একটি গ্রামে, বাংলাদেশের একটি গ্রামে, যেটা ময়মনসিংহের কাছে, এবং আমি ওই গ্রামে গেছি। সে ১২০০ পর্যন্ত নিয়ে গেছিল। আমি কল্পনাও করতে পারি না, আমিও কল্পনা করতে পারি না যে ১২০০ পর্যন্ত কেমনে গেছে। আমি ৬৫০ পর্যন্ত কাপড় দেখেছি এবং ৬৫০ কাপড় যদি তোমার মাঝে রাখা হয়, আমাকে যেভাবে দেখছো সেভাবে দেখবে, মানে হ্যাঁ, মাঝে কাপড়, হাতের উপরে তুমি যদি চোখ বন্ধ করে ওই কাপড়টা তোমার হাতের উপরে পড়ে, তুমি টের পাবে না যে কেউ কাপড় রেখেছে, মানে কেউ বলতে পারবে না। তো ১২০০ যে কত সূক্ষ্ম ছিল বুঝতেই পারো। এখন আমরা এই বেশিরভাগ সময় ৪০০-৫০০ থাকতো, সেই ১২০০ একেবারে ঠিক কোনো কাজের মানে হলো না, কারণ এটা পরাই যাবে না, ধরাই যাবে না, এরকম একটা কিন্তু বানিয়েছে। কেন বানাতো? হ্যাঁ, অ্যামেজিং, মানে অসম্ভব একদম ব্যাপার, যার জন্য কথা উঠেছিল যে এটা মাকড়সার জাল, কথা হয়েছিল যে এটা মানে বাতাসের বুনন, হ্যাঁ, ওভেন, এসব কথা তো রোমানদের কথা, আমাদের কথা। রোমানরা কেন এটা বলেছিল ওভেন উইন্ড? এটা তো অনেক পুরনো মসলিন। যখন মন্দিরে, টেম্পলে, যখন যারা মহিলারা ছিলেন, হ্যাঁ, যারা টেম্পলের প্রিস্টেস, তারা পড়তেন এবং সেটা ব্যান করে দেওয়া হয়েছে যে পুরো শরীরটা দেখা যাচ্ছে, সেজন্য ব্যান করেছিল। হ্যাঁ, তো সেইভাবে যখন গল্পটা এসেছে, তো আমাদের এখানে যেই কাপড়টি ধরো ৩০০-৪০০ পর্যন্ত ছিল এই শেষ হয়ে যাওয়ার আগে, আমাদের এখানে আজকাল জামদানি ৩০-এরও পাওয়া যায়, ৪০-এরও পাওয়া যায়। এখন আমি যে কাপড়টা পরে আছি এটা ৩০-৪০ হতে পারে, কিন্তু মসলিন কোনোভাবে সেটা না। তো আমাদের তাঁতিরা ৩০, ৪০, ৫০, ৬০, আমি যখন ওদের সাথে কাজ করি, ওরা খুব বেশি হলে ৮০ পর্যন্ত গেছিল, ৮৪, ৮০ এই পর্যন্ত গেছিল, এর উপরে না। তো আমি তাদেরকে বললাম, যখন ২৫০ শুরু হয়, আমরা একবারে ৩০০ চেষ্টা করব। এখানেই আমার এই যে সমস্যাগুলো দেখা গেল যে এক একটা করে তাঁতি চলে গেল, যে ৩০০ অসম্ভব। হ্যাঁ,
মানে আপনি পয়সা দিলেও আমরা নেব না, মানে বা করতে পারবো না। তো সেখানে আমরা করতে পেরেছি ওই ৩০০ পর্যন্ত। তো মসলিনের কাছাকাছি চলে গেলাম ওইটা আরকি। তো এই কাউন্টটা সেইভাবেই কাজে লাগে সূক্ষ্মতার জন্য। সূক্ষ্মতার জন্য। বাহ! তো এখন এই যে ৩০০ কাউন্টের যেগুলো আপনারা করেছিলেন সেগুলো কোথায় আছে প্রিজার্ভ করা? আ আমরা যেটা করি, আমরা তো বিভিন্ন সময় এটা বলতে পারো যে এটা চর্চাটা ফিরিয়ে আনার জন্যই করছি, হ্যাঁ? দেখাবার জন্যে। তো আমার খুব ভালো লাগে যে আমাদের তাঁতি যেখানে ৩০০ করে, সেখানে অন্য তাঁতিরা ওকে দেখে কিন্তু এখন ১৫০, ২০০ তারা করছে অন্য তাঁতিরা। এবং তার জন্যে ভালো দামও পাচ্ছে, হ্যাঁ? খুব যে বিক্রি হয় তা না, কিন্তু যে কটা হয় ভালো দামে হয়। তারাও কিন্তু খুব নিজেদের ভিতরে একটা গর্ব একটা হ্যাঁ, যে আমি একটা গর্ববোধ হয় যে আমি তো একদম সাধারণ তাঁতি না। মানে ওরা যে একদম সাধারণ ৩০-৪০ এ চলে গেছিল সেটা না। আমার একটা সুনাম আছে। হ্যাঁ, আমার কাছে লোকজন আসে। তারা আবার ফেসবুকেও তারা এসব দিচ্ছে। আজকাল তো বাংলাদেশে এরকম ফেসবুকে সবাই তারাও দেয়। তো এই কাজগুলো আমরা যেটা করি, আমি বেশিরভাগ সময় আ যেসব স্যাম্পল পেয়েছি সেগুলি মিউজিয়াম থেকে বা প্রাইভেট কালেকশন। প্রাইভেট কালেকশন মানুষ খুব বেশি দেখাতে চায় না। মনে করে যে ঝামেলা হবে বা এটা তো খুব সূক্ষ্ম জিনিস। বেশি লোকে ধরলে ভালো না। তো আমি তাদের থেকে কোঅপারেশন পেয়ে অনেক পুরনো ডিজাইন গুলো জোগাড় করে আমি চেষ্টা করেছি যে আমাদের তাঁতিদেরকে দেখাতে যেগুলি সম্ভব এবং অনেক জটিল যেসব নকশা আছে সেগুলো সম্ভব। তো সেগুলি আমরা বানিয়ে আমাদের কাছে আছে। আর কিছু আমাদের থেকে লোকজনে কিনেছে। তো আমরা যদি ডুপ্লিকেট একটা বানাই তখন আমরা এটা বিক্রিও করি। যে ডুপ্লিকেটটা। আর কিছু আমাদের থেকে লোকজনে স্যাম্পল হিসেবে কিনেছে। যেরকম ব্রিটিশ মিউজিয়াম, যেটা মানে যেখানে মানে ইয়ে পাওয়া রিকগনিশন পাওয়া খুবই কঠিন। ব্রিটিশ মিউজিয়ামের কাছে তো অরিজিনাল স্যাম্পল। কিন্তু ব্রিটিশ মিউজিয়াম এখন হয়তো কিছুটা চাপের মুখেই তারা মিউজিয়ামটাকে আরেকটু খুলে দিচ্ছে এবং এই যে যেসব আগেকার কলোনি ছিল, যে ভারত, হ্যাঁ, এই যে ভারতের ভিতরে মানে পাকিস্তান, তখন বেঙ্গল এসব, তারপরে অন্যান্য জায়গায় তাদের গল্পগুলোকে এখন মানে বলছে। আগে তো গল্পগুলোকে বলা হতো না। ভিক্টোরিয়ার আমলে বলা হতো যে এই সব জিনিসগুলি হচ্ছে ব্রিটিশ এম্পায়ারের কারণে। এখন বলে যে না, ব্রিটিশ এম্পায়ারের জন্য না। এখন বলে যে তারাই অনেকটা দোষী। তো সেই কারণে তারা যে রিভাইভাল সেটাও দেখাচ্ছে, হ্যাঁ, ইন দ্য সেন্স যে এই দক্ষতাটা এখানেই বাংলাদেশেরই, এবং আমরা যে রিভাইভাল করেছি সেটাই বোঝাবার জন্য যে এই দক্ষতাটা এখান থেকে এসেছে। তো সেই হিসাবে আমাদের থেকে ব্রিটিশ মিউজিয়ামও স্যাম্পল নিয়েছে, সেইগুলো আছে। তো কিছু প্রাইভেট কালেকশনে আছে, কিছু মিউজিয়াম নিয়েছে, আর কিছু আমাদের কাছেই আছে, হ্যাঁ, আমরা বানি। আর আমরা যেগুলি করি যে একদম ইউনিক যেগুলি সেগুলি রাখি আমাদের কাছে রেখে দেখাবার জন্য। বিভিন্ন সময় যখন ফাংশন হয় বা এক্সিবিশন হয় সেখানেও দেখাই আমরা এগুলি। আমাদেরকে ভারতে টাটা গ্রুপ আমাদেরকে একটি বলতে পারেন যে একটি ট্যুরিং একটা টক শোতে নিয়ে গেছিল। সেখানে প্রতিটা শহরে আমরা মসলিন নিয়ে কথা বললাম এবং জিনিসটাও দেখালাম যে আমরা কি বানাচ্ছি। এবং এটার কারণও ছিল আমার যাওয়ার, গল্প বলার চেয়ে আরো আমার ভিতরে ইচ্ছা ছিল যে ভারতকে আমরা একটু যেন বলতে পারি যে এটা আমাদের দেশ থেকে এসেছে, ভারত থেকে না। কারণ এই গল্পটা অনেক সময় বাইরের লোক এবং ভারতের লোকও মনে করে যে এটা ভারত থেকে এসেছে। এটা কিন্তু পূর্ব বাংলা। আমি সেটাই সেই জিনিস। বাহ, চমৎকার। তো বেঙ্গল মুসলিম নামক যে প্রকল্পটি আপনাদের, এটি কিভাবে গঠিত হয়? এটি ওই যে যখন আমরা শুরু করলাম নদীতে গিয়ে এবং তারপরে যখন আমরা এক্সিবিশন করি, তখন আমাদের ভিতরে দৃকের ভিতর থেকেই শহীদুল, বিভিন্ন যারা ম্যানেজমেন্ট এবং আমাদের ভিতর থেকে এটা ছিল যে এটা হয়তো আমরা যদি শুধু বইটা লিখে বন্ধ করে দিই, অনেকে যেটা করে বন্ধ করে দিই, তো তাহলে আমরা যে এতজন তাঁতির সাথে কাজ করেছি, এতজন যারা চাষ করেছে আমাদের গাছ তাদের সাথে কাজ করেছি, এতজন যারা সুতোতে কাজ করেছে, হ্যাঁ, এদের সাথে কাজ করেছি। তারপরে লোকের ভিতরে একটি মানে এক ধরনের মানে ইয়ে দিয়েছি, উৎসাহ দিয়েছি, হ্যাঁ, এটা আমরা ছট করে বন্ধ করে দেওয়াটা ঠিক হবে কিনা। তো আমরা মনে করলাম না, এটা হবে না। তবে সত্যিকার অর্থে আমরা তো তাঁতি না, বা আমরা তো
বলতে গেলে মানে হস্তশিল্প, মানে এর ভিতরে তো আমরা হ্যাঁ, নেই, আমরা তো তো জানি না এগুলো। হ্যাঁ। প্রোডাক্টস না। তো আমরা কিভাবে রাখতে পারি? আমরা তখন ভাবলাম যে এটাকে একটি প্রজেক্ট আকারেই, হ্যাঁ, কিন্তু আলাদাভাবে রেজিস্ট্রি করে যেন হুম। তথ্যগুলো আমরা শেয়ার করতে পারি, আলাদাভাবে রেজিস্টার করলাম। তো বেঙ্গল মসলিন একটা ট্রেডমার্ক, যেটা রেজিস্টার্ড করা, এটার ওয়েবসাইট রেজিস্টার করা, বিলাতেও দেশেও, হ্যাঁ। হুম। আচ্ছা। যেটা উপরে আমরা কেন রেখেছি যে আমরা বেঙ্গল মসলিনের ভিতরে যত তথ্য আছে, যত জিনিস বানাচ্ছি, সেগুলির উপরে আমাদের দায়িত্ব আছে যে আমরা সত্যি যতটুকু জানি আমরা বলবো। হুম, হ্যাঁ, হুম, আমরা চাই না যে এটা ডাইলিউট হয়ে যাক। হুম, আমরা স্পেশালি এটা চাই না যে গল্পটা যেন দ্বিতীয়বার হারায় যায়। হুম, সেটাই, প্রথমবার হ্যাঁ, তো হারিয়ে গেছিল। হ্যাঁ, উদ্ধার করার পরে আবার হারিয়ে যাওয়াটা এটা হ্যাঁ, সঠিক হবে না। আমাকে অনেকে প্রশ্ন করেছে যে এটা করেও কি লাভ হবে? আমি বললাম যে দেখেন, আমরা তো রোজ তো খুব বেনারসি পড়ি না, রোজ তো মানে হুম, পোলাও চাল খাই না। কিন্তু আমরা তো ফেলে দিইনি। আমাদের স্পেশাল অকেশন এ তো আমরা এগুলি ব্যবহার করি। তো আমরা হুম, যদি এটাকে উদ্ধার করে গল্পটাকে যদি যারা আ এর পরের জন্মে যারা আসবেন, হুম, হ্যাঁ, যারা আছেন তারাও যদি জানতে পারে, তাহলে তো আমাদের জন্য এটা একটা শক্তি। কারণ অবশ্যই। আমি দেখলাম সুইজারল্যান্ডে মাসলিন নিয়ে তারা এক্সিবিশন করে। এত শীতের দেশে। হুম, টার্কিতে মাসলিন নিয়ে, ফ্রান্সে মাসলিন নিয়ে কথা বলে, ব্রিটেনে বলে, চীনে বলে, জাপানে বলে। চীনে যখন তারা গিফট দেয়, ওরা মাসলিন কাপড়, যেটা ওরা ভাবে মাসলিন কিন্তু সূক্ষ্ম হুম, কাপড়, সেটার আচ্ছা। ভিতরে মুড়িয়ে দেয় যেন মানুষ দেখতে পারে যে কি গিফট পেয়েছে। কিন্তু আবার এটা না যে কোনো র‍্যাপিং নেই। হুম, মসলিনের ভিতরে এত গল্প আছে, এবং যে দেশের মানে যেকোনো দেশে গিয়ে যদি মসলিন নামটা নেয়া হয়, সবাই বুঝে যায় যে ও খুব সূক্ষ্ম, আচ্ছা ভারত থেকে এসেছে নাকি। এক্সক্লুসিভ জিনিস, হ্যাঁ। এত শক্ত একটা ব্র্যান্ড, যেটা ইন্টারনেটের জমানার আগে, মোবাইলের জমানার আগে, ইভেন বইয়ের জমানার আগে সারা বিশ্বে মানুষ এটাকে জানতো। আমাদের এই দেশের এই কয়েকটি গ্রাম, হ্যাঁ, সেই সময় খুব বেশি হলে আমি বলব ২৫ থেকে ৪০ টি গ্রাম। হুম, তাদের তারা এরকম একটা জিনিস আবিষ্কার করলো, এবং এই জিনিসকে মানুষ এতই পছন্দ করলো, যেটার নাম আজ পর্যন্ত আছে এবং হুম, অনেকে ব্যবহার করে। এখনো আমি হঠাৎ দেখি মাসলিন লাউঞ্জ, মাসলিন হুম, অমুক, মাসলিন এটা, হ্যাঁ? মানে ওরা তখনই বুঝে যে এটা একটা লাক্সারি, এটা একটা ইউনিক, এটা একটা এক্সক্লুসিভ, এটা একটা অরিজিনাল জিনিস। যার হুম, জন্য নামটা ব্যবহার করে। আর কিছু না বুঝে। তাহলে হ্যাঁ, এটা হ্যাঁ, কেন ফেলে দিব? তাই তো। এটা কিন্তু আমাদের হ্যাঁ, ফেলাটা ঠিক হবে না। হ্যাঁ, হ্যাঁ, যদি কেউ চায় যে সব বুঝে যদি বলে যে না আমরা করব না, সেটা আমার কোনো আপত্তি নেই। কিন্তু হুম, আগে গল্পটা শুনে নিক। হ্যাঁ, শুনে যে এটা কত আম কতই আমি বলব দামি একটা জিনিস যেটা আমরা হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ? তো অবশ্যই। এটা আমরা কেন ফেলে দিব? হ্যাঁ? হুম, এ এ আমরা গার্মেন্টস করি ঠিক আছে। কিন্তু এই গার্মেন্টস ফ্যাক্টরির আগে যেটা আমরা সাপ্লাই করতাম, সেটার সুনাম যে আমাদের কত ছিল, এটা বোঝানোই কঠিন হয়ে যায়। আমি হুম, তাই। স্কটল্যান্ডে গেলাম। সেখানে এত বড় মিউজিয়ামে তারা বলে কি যে এখানে ওখানে মসলিন বানাতো। তাই আমি বললাম, তোমরা তো নকল বানাতা। হ্যাঁ, বলে, নকল? তাই আমি বলছি, হ্যাঁ, তোমাদের মসলিন, ওরা স্কটিশ মসলিনকে মসলিন ডাকে। তো আচ্ছা। সেখানে অনেক গরিব মহিলা ছিল, তাদের মাধ্যমে বানাতো। তো আমি বললাম যে এটা তো তোমরা শিখেছিলা যখন তোমাদের লোকজন যুদ্ধ করতে এসেছে বা এই ইন্ডিয়াতে উইথ দ্য ইস্ট হুম, ইন্ডিয়া কোম্পানি, তারা ফেরত গেছে মাসলিনের স্যাম্পল নিয়ে, তখন তোমাদের উইভাররা শুরু করলো। কিন্তু একই জিনিস ছিল না, কিন্তু তোমরা এটাকে মাসলিন ভাবে চালিয়েছো, এবং তোমাদের ক্ষমতা আছে, মিউজিয়াম করে বসেছো। হুম, আমাদের আজকে কিন্তু আমরা আজ পর্যন্ত এটার জন্য আলাদা মিউজিয়াম বা আলাদা প্রতিষ্ঠান যে করব, সেটা করিনি। তবে আমি মনে করি যে আমাদের ভিতরে এখন সেই জ্ঞানটা, আমাদের ভিতরে সেই গল্পটা, আমাদের ক্ষমতার ভিতরে আছে। যদি কেউ করতে চায়, তাহলে এটা একটা ভালো কাজ হবে। সম্ভব। তাহলে আমাদের সরকার কি বলছেন? আমাদের সরকারের সম্বন্ধে আমি যতটুকু জানি, ১ম অবস্থায় তো আমার সাথে অনেক কোঅপারেশন আমরা পেয়েছিলাম। স্পেশালি আমাদের মিনিস্ট্রি অফ কালচার, হ্যাঁ? তাদের সাথে আমরা এক্সিবিশনটা অ্যাজ আ পার্টনার করলাম। যেন এটা সরকারিভাবে সবাই হুম, জানে। হ্যাঁ? হুম, এবং আড়ং, হ্যাঁ, আড়ংও আমাদের অনেক সাহায্য করেছে। বলতে গেলে তারা কিন্তু আমরা যা করতে চেয়েছি তারা আমাদেরকে সাপোর্ট করেছে। এটা না যে আচ্ছা। নতুন তথ্য কোনো দিয়েছে, কিন্তু হ্যাঁ, সাপোর্ট পুরোপুরি করেছে। আমি তার জন্য কৃতজ্ঞ। আ তারই সাথে সেই সময় যে আমরা যখন কাজ করলাম, তাদের ভিতরে একটি মানে ইচ্ছা ছিল করার, এবং তারা সেটা বলল। পরের হুম, দিকে তারা একটা প্রজেক্ট শুরু করল, যেটা আমি দেখেছি, হ্যাঁ, প্রজেক্টটা, এবং আমরাও জড়িত ছিলাম ১ম অবস্থায়।
কিন্তু প্রজেক্টটা করার পরে তারা যেই বলল, তারাও বলেছে যে আমরা একটা গাছ পেয়েছি, আমরা সূক্ষ্ম মসলিন এগুলি বানাচ্ছি। কিন্তু আমরা যে টেস্টগুলি করলাম এটা আন্তর্জাতিকভাবে করলাম, বিলাতি করলাম, এবং তারা যে রেজাল্ট দিয়েছে আমরা সেই রেজাল্টটাকে পাবলিশ করেছি। তাদেরটা আমি এখনো দেখিনি যে রেজাল্টস, তাদের প্রোডাক্ট, তারা বলছে যেটা আমি মনে করি যে খুব ভালো কথা, হ্যাঁ, কিন্তু এই 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 বলাটা এটা আন্তর্জাতিকভাবে কিন্তু দাঁড়াতে হবে। তো আন্তর্জাতিকভাবে আমি কোনো সময় এটা দেখিনি। আমি এটা বাংলাদেশের ভিতরে তারা যেটা বলেছে সেটাই আমি শুনেছি যেটা করছে। আমার একদিকে ভালো লাগে যে সরকার এটার ভিতরে ইন্টারেস্ট নিয়েছে, তাদের একটা উৎসাহ মনে হয় এসেছে। কিন্তু আরেকদিকে আমি যেটা বারবার বলি, সরকারকে বলেছি এবং অন্যরা যারা ইন্টারেস্ট প্রকাশ করে তাদেরকে বলেছি যে যেটাই করো মনে রাখবা যে একদিন কেউ না কেউ এসে জিজ্ঞেস করবে যে এটার পিছনে যে তোমরা যে, আমি যদি আজকে একটা কাপড় ধরে বলি এই যে মাসলিন আমি বানিয়েছি, তো এখন আমার তো প্রুফ করতে হবে, এই প্রুফটা তোমাদের কাছে যেন থাকে, এবং সেটাই আমার ভয় যে ওই প্রুফটা যেন তারা জোগাড় করে সরকার। সেই মানে আমার মনে হয় যদি একটা মানে যেটা আপনি বললেন যে অন্যান্য জায়গায় যেমন মাসলিনের উপরে ওইভাবে কাজ হচ্ছে, ওরা মিউজিয়ামও করছে এবং কোনো জায়গায় প্রিজার্ভ করার ব্যবস্থা করেছে, এটা যদি আমাদের বাংলাদেশে থাকে, তাই না, যেটা আমাদের বাংলাদেশেরই তো, এই জিনিসটি তো আমাদের বাংলাদেশের, তাই না, আমাদের বাংলাদেশ থেকে মিউজিয়াম করলে হবে না, আমাদের সেই তথ্য, আমাদের সেই রিসার্চ, আমরা যেরকম আমরা তো সেমিনার করে সব শেয়ার করেছি, তারপরে শুরু হয়েছে সবাই, মানে আমরা 2013-তে শুরু করলাম, 2018-তে সরকার শুরু করলো, হ্যাঁ, আমরা তো সব তথ্য সরকারকে দিয়েছি, হ্যাঁ, শেয়ার করেছি তাদের সাথে, আমাদের স্যাম্পল, আমাদের সব, ওরা একই জিনিসই কাজ করেছে, কিন্তু আমরা পাবলিশ করেছি আমাদের রেজাল্ট গুলো যেগুলি টেস্টেড, হ্যাঁ, আমাদের যে গাছটি সেটা 70% মিলেছে আগের গাছের সাথে, যেটা ডিএনএ সাথে। তো আমি মনে করি, আমি সেজন্য এটাকে নিউ মাসলিন বলি, কেন যে এটা 70% মিলেছে সেজন্য আর কি, হ্যাঁ। এখন সরকারের কথা হচ্ছে যে তাদেরটা 100% মিলেছে, কিন্তু ওইটার প্রুফটা কোথায়? তো আনলেস ইউ প্রুভ ইট, তাহলে আন্তর্জাতিকভাবে আমাদের যেন গল্পটা পরিষ্কার থাকে, সেটা আমি চাই। আমি যেটা বারবার বলছি যে একবার আমরা হারিয়েছি যে কোনো কারণেই, হ্যাঁ, হারিয়েছি, এখন তো আমাদের কোনো কারণ নেই হারাবার, এখন তো আমাদের দেশ, তাই না, আমাদের দেশ, আমাদের গল্প, আমাদের তাঁতি, এখন তো আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে তো চলবে না, হ্যাঁ, এখন আমরা যদি ক্ষতি করি নিজেদের সেটা অন্য ব্যাপার। সত্যি। তো আমরা আরেকটু দেখে আসি সাহেব ভাই আমাদের মাসলিনের যে জার্নিটি, আচ্ছা, সেখানে কি Currently expending own funds, Bengal Muslin persists in its mission to retrieve Bangladesh's lost heritage. Better techniques are being introduced for the manufacture of new muslin fabric, and more artisans are being trained and nurtured. The cotton plant that has been found to be closest in its DNA structure to the extinct Putikatpash continues to be cultivated. In 2019, Bengal Muslin's master weaver Al-Amin visited India for the first time, where he met fellow artisans and saw places of interest. Their shared experiences and knowledge of their craft helped to form strong personal and creative bonds between them. We remain deeply indebted to the craftspeople of Bangladesh, without whom this fabric would not have been possible, either in the past or in the present. Our journey continues. বাহ, ধন্যবাদ। আমি প্রথম দেখলাম, মনে হয় তাই না? ও আপনি যে, হ্যাঁ বলেন। না, আমি শুধু এটাই বলতে চাচ্ছিলাম যে মসলিনের আসলে মসলিনের একটি নাম মসলিন, হ্যাঁ, যেরকম আমরা বলি যে ধরো স্যামসুং একটি নাম, স্যামসুং এর নিচে তো কিন্তু ফোন বানায়, টিভি বানায়, ফ্রিজ বানায়, বিভিন্ন। তো মসলিন একটি নাম যার নিচে কিন্তু 5 ধরনের কাপড় হতো, হ্যাঁ, একটি হতো যে কোনো নকশা ছাড়া, হ্যাঁ, সেটা মলমল, তারপরে আরেকটি হতো যেটার ভিতরে সোজা দাগ থাকতো, হ্যাঁ, সেটা ওরা দুরিয়া বলতো, আরেকটি হতো যেটার ভিতরে প্যাটার্ন থাকতো,
কোনা কোনা, সেটাকে চারখোনা বলা হতো। হ্যাঁ, আরেকটা হতো যেটাকে রং করতো, ওটাকে রঙই বলতো তারা। আর আরেকটি হতো যেটা ভিতরে ফুল হতো, সেটাকে জামদানি বলতো। বাহ! তো জামদানি একটি ধারা সেই মসলিনের। এখন আসলে ৫ টি ধারা। এই ৫ টি ধারার নিচে কিন্তু আরো শত, শত বিভিন্ন ধরনের ছিল। তো হুম, আমরা এবং একটি ৬ নম্বর যদি বলি, সেটা কিন্তু ধারা না, কারণ সেটা না, কিন্তু নকশা দেয়া হতো আ একটি, ওই যে বিটল উইং বলে, সেটা হচ্ছে যে একটি পোকা যে চকচক করে হুম। এরকম ধরনের একটি পোকা আছে, যেটা জোনাকি পোকা নাকি? জোনাকি পোকার কাছাকাছি, কিন্তু জোনাকি না। হ্যাঁ, আচ্ছা। এটা বিটল উইংটা। সেটা কিন্তু মোগলরা খুব পছন্দ করত। সেটা দিয়ে নকশা করত। তো ও কাপড়টা তো খুব সূক্ষ্ম, নকশাটা করা খুব কঠিন। তো আমরা এই ৫-৬ ধারার করেছি কাজ। আমরা প্লেন করেছি, স্ট্রাইপ করেছি, এই চারকোনা, এই জামদানি, এই যে এই আ এই যে পোকার যে এই জায়গায় ডানা দিয়ে যেটা বানানো হয়, হুম, সেটাও করেছি। কারণ হুম, আমরা ওই যে দেখাতে চাচ্ছি যে আসলে আমাদের ভিতরে ক্ষমতা আছে হ্যাঁ, আগের এই ধারাগুলোকে ফেরত আনার। তো সেজন্য এক্সাক্টলি। আমরা ওই যেটা তুমি দেখাচ্ছিলে এখানে বিভিন্ন ধাতু, সেটা। হুম, হুম, সেগুলিকেই আমি সবগুলি করে এখন আজকে আমরা ৪০০ কাউন্ট করে ফেলেছি। এখন আমরা ৫০০ তে যাচ্ছি। তো আচ্ছা। আমরা, হ্যাঁ, ৫০০ র উপরে আর যাব না। কারণ তারপরে জিনিসটি এরকম হয়ে যায় যে মানে ইটস বিকামস অ্যাবস্ট্রাক্ট, একটা হুম, কনসেপচুয়াল হয়ে যায়। তো হুম, ৫০০ পর্যন্তই যাব। তো এই কাজগুলি আমরা ওইভাবেই করি যে এই ধারার ভিতরে সবচেয়ে কঠিন কোনটা, সবচেয়ে রেয়ার কোনটা, আমরা জরিতেও করেছি, হ্যাঁ? আর আমরা হুম, যেই রং করি সেটা আবার ভেজিটেবল ডাই দিয়ে করি। কারণ আমরা চাই আচ্ছা। যে, আগে তো কেমিক্যাল ছিল না। আগে তো হ্যাঁ, ভেজিটেবল ডাই ছিল। তো তাহলে হ্যাঁ, সেগুলি দিয়ে করি, হ্যাঁ? তো এই বিভিন্ন ধারার ভিতরে আমরা বিভিন্ন কাজগুলিকে করতে থাকি। বাহ! খুবই সুন্দর। তাহলে এখন আপনারা কতজন তাঁতিকে নিয়ে কাজ করছেন? আমরা মেইন একজন তাঁতি, কিন্তু তার নিচে যে শিখিয়েছে, হুম, প্রায় ওখানে হবে ১৫ থেকে ২০ জন। হ্যাঁ? আচ্ছা, যারা ২০০-৩০০ পর্যন্ত করে ফেলতে পারে। কিন্তু আচ্ছা। আমি দেখি যে ৪০০-৫০০ যখন করি, তখন আমাদের যে মেজর তাঁতি, তাকে দিয়েই আমার বেশি আ ভালো। আর আমরা তো ভারতীয়, ওরাও খুব সূক্ষ্ম কাজ করে। কিন্তু তারা আচ্ছা। নকশা করতে পারে না। তো নকশা ও না করতে পারলে কিন্তু সেটা তো আমি মনে করি যে বাহ! খুব সহজ জিনিস। হ্যাঁ, আমাদের এখানে তাঁতিরাই যে নকশাটা করে এবং এটা এই তো নকশাটাই সূক্ষ্মভাবে করছে। হ্যাঁ, এই এটা তো খুবই সূক্ষ্মতাটা আমরা গর্বের হারিয়ে ব্যাপার। ফেলেছিলাম। ভীষণ সরি? গর্বের ব্যাপার যে আমাদের হ্যাঁ, তাঁতিরা এই নকশা করতে পারে, তাই মারাত্মক। না? আমাদের এই তাঁতিরা যে এই নকশাটা তুলতে পারে, এবং হ্যাঁ, আরেকটা ব্যাপার কি, যে এই নকশা তোলাটা অঙ্কের মতন। মানি আচ্ছা। এর ভিতরে কিন্তু কোনো গোজামিল করা যাবে না। কেন? গোজামিল করতে গেলে তাহলে নকশাটা বেরিয়ে যাবে শাড়ি থেকে হুম, বা হুম, কাপড় থেকে, যেটাই বলো। বা হুম, বড় হয়ে যাবে বা ছোট হয়ে যাবে। এটা একেবারে ম্যাথমেটিক্যাল। এখন এই তাঁতিরা অনেক সময় পড়ালেখা তো নেই। হুম, হ্যাঁ? সেই যেরকম আমার তাঁতি ওরকম পড়ালেখা। আর ওদেরকে যে নকশাটা দিয়ে হয়তো কোনো সেই জাদুঘর থেকে একটি টুকরো পেয়েছি। হুম, এই টুকরোটাকে নিয়ে সাজিয়ে তারপরে আরেকটা টুকরোর সাথে, মানে একেবারে আর্কিওলজিক্যাল অলমোস্ট, যে আরেকটা টুকরোর সাথে জোড়া দিয়ে তারপরে ভাববে যে এই নকশাটাকে এখন গোটা শাড়ির ভিতরে আনতে হবে। এখন আচ্ছা। সে ওই নকশাটা দেখে কাগজের উপরে, যেটা এতটুকুন টুকরো, সেটাকে হ্যাঁ, আবার নিজের তাতে, যে এই যে সুতো যেগুলি হুম, আছে, হ্যাঁ? হুম, হয়তো ২৫০০ সুতো আছে ৩০০ কাউন্টের। হ্যাঁ? বা ২৬০০ টা সুতো হুম, আছে ৩০০ কাউন্টের। এখন হ্যাঁ, সেই ২৬০০ সুতোকে সে ভাগ করে। প্রতিটা ফুলের পাতা, প্রতিটা প্রজাপতির ডানা, হ্যাঁ? প্রতিটি মানি আঙ্গুরের লতা, এই পর্যন্ত ভাগ করে সে ওই ছবি থেকে মাথার ভিতরে এনে মাথা থেকে তারপরে তাতে আনে। এটা একটা মারাত্মক জিনিস করে। বিশাল এবং সে ব্যাপার। একেবারে, এবং হ্যাঁ, আমরা অনেক সময় মনে করি একটা জামদানি শাড়ি হয়তো ৳১০,০০০ র শাড়ি। কিন্তু সহজভাবে হুম, বলি যে বাজারে গেলে এই তাঁতির তো কোনো দোকান থাকে না বেশিরভাগ সময়। যদিও এ মানে হুম, জামদানি পল্লীতে অনেকে এখন বিক্রি করছে, কিন্তু তারপরে অনেকের নেই, অনেকের আছে। তো অর্ধেক হুম, দাম কিন্তু মহাজন নিয়ে নেয়। তো ৳১০,০০০ হ্যাঁ, থেকে যদি লাভ হয় ১০,০০০, হ্যাঁ, তো তখন ৫,০০০ চলে যায় মহাজনের কাছে সহজ। এবং তাঁতির তাই। কাছে আসে ৫,০০০, এবং তাঁতি হুম, ২ জন থাকে। একজন ওস্তাদ থাকে, একজন শাগির্দ থাকে। ও এই ২ জনের ভিতরে ভাগ হয় হয়তো ৩,০০০, ২,০০০ কথার কথা। হ্যাঁ, তারা হয়তো সেই কাজ করেছে ২ মাস। ইস! তো ২ মাস যদি কাজ করে একটা তাঁতি, তাহলে সেই ৩,০০০ এর ভিতরে ১,৫০০, ১,৫০০ করে ১ মাসে পাচ্ছে। এতে হ্যাঁ, কেমনে করবে? হ্যাঁ, তো আমরা মনে করি যে তারপরে তার সুতোর দাম দিতে হবে, তার ইলেকট্রিসিটির দাম, তার খাওয়া-দাওয়া, এগুলি সব। তো আমরা এখন মনে করি যে একটি শাড়ি, এটা আমরা ৪০,০০০ এ কিনছি। এটা কি ধরনের হুম, কথা? কিন্তু হ্যাঁ, ৪০,০০০ এর ভিতরে
সহজভাবে 20,000 চলে যাবে মহাজনের কাছে, আর 20,000টা ভাগ হবে এইভাবে, খুব কম থাকে। তো যার জন্যে রাজারা তো মসলিনটাকে সাপোর্ট করতো, এবং অনেক সময় শিল্পকে সাহায্য না করলে শিল্প আগায় না। তো সেই শিল্পটা আগিয়েছিল মোগলদের সময়, এবং ওই আগাবার, এবং সেই সময় যদি কেউ খুবই সুন্দর কিছু বুনে দিত, তাহলে অনেক সময় আকবর, সম্রাট আকবর, উনি তার জমিটা তাকে দান করে দিত, বা তাকে গ্রামের আরেকটা জমি দান করে দিত, খুব খুশি হলে। আবার খুশি না হলে শাস্তি ছিল। কিন্তু এই যে আকবরের সময় তাঁতিরা বলতো যে আমরা দিল্লি পাঠাবো একটি কাপড়, চুরি হয়ে যায় তখন তো আমরা কোনো পয়সা পাই না। আকবর তখন ইন্স্যুরেন্স সিস্টেমটা চালু করলো, যে তুমি কাপড়টা পাঠাবা, এবং যদি না পাওয়া যায় তাহলে এত টাকা তোমাকে ইসে থেকে, সরকার থেকে দেয়া হবে, আচ্ছা, ক্ষতিপূরণ হিসেবে। এবং এই ইন্স্যুরেন্স কনসেপ্ট আকবর শুরু করার পরে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর এরা আজকে বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানি, কি বিরাট বিরাট বিশ্বে, ওগুলি সব বিদেশি, কিন্তু শুরু হয়েছে আমাদের দেশ থেকে বা ভারত থেকে। এরকম ভাবে কত জিনিস এর সাথে সাথে প্রয়োজন হিসাবে জোগাড় হলো, তাই না? মানে যখন এই যে তাতে যখন সুতোগুলোকে বসানো হয়, তখন তো এত সূক্ষ্ম সুতো, আমি যেটা বললাম 2,500 সুতো হতে পারে, 2600 হতে পারে। তো আমাদের এখানে সুতো ব্যবহার করা হয় 1500, কারণ মোটা সুতো তো বলে, সেটার ভিতর দিয়ে সুতোগুলো যায়, তো 1500। আমরা যখন শুরু করলাম আমরা চাচ্ছি 2000, 2500-এর সানা। তো তখন তারা বললো যে এরকম তো আমরা তো বাঁশের বানাই, এই বাঁশই তো নেই। আমরা খুঁজে খুঁজে তারপরে একটি জায়গা থেকে সেই বাঁশটা খুঁজে বের করলাম, যে বাঁশ দিয়ে ওই সানাটা বানালাম, সেই সানাটা ব্যবহার করলাম। তো আমাদের বাঁশের খুঁজে বের হতে হয়েছে। তখন যেসব কিছু কিছু ইয়ে আছে, লোকজন আছে, তারা কিন্তু জলের উপরেই নৌকায় থাকে, তারা আমাদেরকে এই বাঁশটা খুঁজে বের করে দিল, সেই বাঁশ দিয়ে বানানো। এখন আমি পড়েছি যে বাঁশেরও তো একটা সূক্ষ্মতা, মানে একটা সীমিত আছে, মানে একটা পর্যায় পর্যন্ত। তো বুঝি এই পূর্ব বাংলায় আমাদের লোকজনই সেই সময় সানা বানাবার সময় এত সূক্ষ্ম বানাতো, যখন ওই যে সেই 1000 কাউন্টের বানাতো, তারা ঘাস ব্যবহার করতো, ঘাসটাকে শুকিয়ে এর চেয়ে সূক্ষ্ম আর হয় না, সেটাকে ব্যবহার করতো। এটা কিভাবে করতো আমি এখনো বুঝি না, কিন্তু তো এই যে এই কত জিনিস একটা শাড়ির পিছনে, তো শুধু তাঁতি না, আরো কত আছে। এরকম শাড়িটাকে তখন তারা ধোয়ার সময় পরিষ্কার করতো, পরিষ্কার কিন্তু খুবই হালকাভাবে করতে হবে, সেই জন্য তারা চুবাতো এই একটা পানি জলের ভিতরে, সেই জলটি শুধু একটি পুকুর, যেটা তেজগাঁওয়ে ছিল, সেই একটি পুকুরের জলই ওই ধরনের কেমিক্যাল ছিল, বা হার্ড ওয়াটার ছিল, যেটা হার্ড ওয়াটার দাদা সফট ওয়াটারটা ছিল, হার্ড ওয়াটারটা কম ছিল, যার জন্য ওই পানি ব্যবহার, সেই পুকুর তো আমরা হারিয়ে ফেলেছি। এবং সেই জলের ভিতরে তারা একটা লেবুর রস দিত, সেই লেবুটা শুধু বিক্রমপুরে হতো, আর কোথায় না। কত কিছু, কত কিছু এর পিছনে আছে। এটা যে তুলোটা পরিষ্কার করতো, এই যে তুমি হয়তো ছবির ভিতরে দেখিয়েছো, এই তুলোটা শুধু মানে একটি মাছের দাঁত দিয়ে, সেই বোয়াল মাছ আমাদের এখান থেকে, এবং সুতোটা বানাবার পরে বা তুলোটা পরিষ্কার করার পরে তারপরে একটি মাছের চামড়ার ভিতরে রাখতো, ওই মাছটি আমাদের নদীর ভিতরে। এই যে মাছের দাঁত, মাছের চামড়া, এই যে এই লেবু, এই যে এই পানি, আর তার সাথে এই দক্ষতা, তারপরে সেই নদীর ধারে, যে নদীর ধারে ওই জায়গায় হতো এই বিচিগুলির, সেই সময় দাম, এই তুলোর বিচির দাম বলতো যে রূপার চেয়ে বেশি ছিল। কারণ এটা তো সাংঘাতিক দাম। আমাদের পূর্ব বাংলা সেই সময় কিন্তু অনেক ধনী ছিল, এই গরিব তো আমরা হলাম পরে, এই ইস্ট বেঙ্গলের যে হিস্ট্রিটা চেঞ্জ হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়। তো এই সব কিছু জড়িত এই ইতিহাসের সাথে। অ্যামেজিং, সত্যি, মানে এগুলো না জানলে আসলে আমরা তো ভেতরের কাহিনী জানি না, তাই না? জাস্ট দেখি যে মসলিনটা কি জিনিস, এটা এরকম ছিল, ওরকম ছিল, ওই ভেরি বেসিক থিং, যে এত সূক্ষ্ম এর মধ্যে দিয়ে। ও আরেকটা জিনিস সাহেব ভাই, আমাদের ওই যে বলা হতো যে একটা ম্যাচ বক্সের মধ্যে দিয়ে ঢুকানো যেতে বলে মাসলিনকে, আপনি কি এটা এক্সপেরিয়েন্স করেছেন নাকি নিজে?
না, আমি ম্যাচবক্স, এখন ম্যাচবক্স আমি জানি না সেই জমানায় কি ছিল। হ্যাঁ, আমি ম্যাচবক্স যাইনি। কিন্তু আরেকটি গল্প আছে যেটা ভালো, সেটা হচ্ছে একটা নারিকেল, হ্যাঁ, জাস্ট একটা নারিকেল যদি চিন্তা করি, ওইটার যে মানে ইয়েটা হয় যে জাস্ট কোকোনাট আর কি, মানে ভিতরে খান আর কি, সেটার ভিতরে 40 গজ ঢুকতো। আচ্ছা, হ্যাঁ, এটা অবাকের জিনিস। একদম ভাঁজ করে করে, এবং ফরাসি অ্যাম্বাসেডর এটা তার রানীর জন্য নিয়ে গেছিল। তো তাকে যখন নারিকেল দেয়া হলো, রানী তো খুব ক্ষেপে গেল। নারিকেল দিচ্ছে, ও বললো যে ভারত থেকে নারিকেল এনেছি। ওটা খোলার পরে ওর ভিতর থেকে 40 গজ এরকম আসছে। কিন্তু হ্যাঁ, আমাদের শাড়িগুলো আমরা আংটির ভিতর দিয়ে নিয়ে গেছি। হ্যাঁ, হ্যাঁ, সেগুলি আমরা করেছি। কিন্তু ম্যাচ বক্সের ভিতরে আমি কোনো সময় করিনি। আমি খুব সূক্ষ্ম মসলিন দেখেছি, যেটা মনে হয় যে কাছাকাছি হয়তো যেতে পারে। কিন্তু কেউ তো আর ওইটাকে ভাঁজ করে ঢোকাবে না এখন। হ্যাঁ, কারণ এত দুর্বল অবস্থায় আছে যে এটা করবে না। এবং ভিক্টোরিয়া এন্ড অ্যালবার্ট, যেখানে ভালো একটা কালেকশন আছে, সেখানে আমি গেছি। কিন্তু ওখানে তারা মানে আমাকে শুধু রিসার্চার হিসেবে যেতে দেয়। হ্যাঁ, এরকম ভাবে লোকজনকে রিসার্চ হিসেবে যেতে দেয়। কিন্তু এখন আর কেউ ভাঁজ করতে দেবে না ওইটাকে। তবে এটা সঠিক যে এটা খুব সূক্ষ্ম ছিল। এটা সমস্যা আরেকটা, যে এটা সমস্যা এই দিক থেকে বলি যে এত সূক্ষ্ম, এত সাদা একটি কাপড় অনেক ধরনের পাওয়া যায়। তো মানুষ এটাকে অনেকভাবে একটি সূক্ষ্ম এবং সাদা কাপড় পেলেই বলে যে এটা মসলিন। তো আজকাল সেখানে নাইলন কেউ বলে দেয়, সিল্ক, কিন্তু মসলিন কোনো সময় সিল্ক ছিল না। আজকাল সাপোরা আছে যেখানে বিক্রি করে, অর্গানজা, হ্যাঁ, ওটাকেও বলে দেয়, কারণ এটা সূক্ষ্ম এবং হালকা। সবকিছু সূক্ষ্ম আর হালকা হলে মসলিন হয় না, মসলিন হালকা। তো এটা 100% কটন হতে হবে। আর যদি অ্যাটলিস্ট 300 কাউন্টের বা 250 কাউন্টের হয়, তাও বলা যায় যে ওইটা কাছাকাছি গেছে। যদি ফুটি কার্পাসটাকে ব্যবহার করা হয় তাহলে তো সবচেয়ে ভালো, কারণ সেটাই বা ওইটার কাছাকাছি কিছু ব্যবহার করতে হবে। এবং এটার ভিতরে যে নকশাগুলো, সেগুলি যদি পুরোনো আমলের হয়, যেগুলি ক্লাসিক্যাল ছিল, সেটা হলে তখন আমি বলবো যে আমি এটা দেখে বলতে পারি। আমার কাছে অনেকে আনে, ভারত থেকে আনে, যে এটা কি মনে করেন আপনি মসলিন কেনা? তা আমি হয়তো কিছুটা আন্দাজ করতে পারি। কিন্তু যে কেউ তোমাকে একটা সূক্ষ্ম কাপড় দিয়ে দিল আর তুমি এটা মসলিন বলে দিয়ে দিল না, এটার ভিতরে কটন তো হতেই হবে 100%, সূক্ষ্মতা হতে হবে অ্যাটলিস্ট 250-300 কাউন্টের শুরুতে, কিছু নকশার কথা আছে। আর যদি ফুটি কার্পাসের যদি এলিমেন্ট থাকে বা ওইটাও যদি আসে, তাহলে আমি বলবো যে এটা কাছাকাছি আসছে আগের মসলিন। হ্যাঁ, সেটা বলতে হবে, নাহলে এটা চলবে না। মসলিন চলবে না, মসলিন না, একেবারে এটা তাহলে এটা ঠিক হবে না। আচ্ছা, তো মসলিনকে নিয়ে আপনি যে বইটি লিখেছেন, আপনি তো বললেন যে আপনার লেখালেখির অভ্যাস আগে ছিল না, বাট মসলিনকে দেখেই হঠাৎ করে মনে হলো যে হ্যাঁ, এটা লিখে রাখা দরকার। তো কতদিন লেগেছিল আপনার বইটি লিখতে? আসলে বইটি লেখার জন্য আমি প্রথমে খুব মানে এত কাজের ভিতরে ব্যস্ত ছিলাম, এত কিছুই শিখছিলাম, যে আমি তখন ভাবলাম যে বইটি লিখবো আর কি। হ্যাঁ, কিন্তু 2016-তে আমাদের এক্সিবিশন যখন হলো, তার আগে আমি সোনিয়া, যিনি বই একটা লিখেছেন, ওই যে ইংরেজিতে বই মসলিনের উপরে, তো তাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার কত সময় লেগেছে। তো সে বলল যে আমার খুব তাড়াতাড়ি লিখেছি, আমার 2.5 বছর লেগেছিল। আমি তো ভয় পেয়ে গেলাম যে 2.5 বছর, আমার তো হাতেই আছে 7 মাস। তো আমি তখন এই 7 মাসের ভিতরে শুরু করলাম। প্রথমে মনে করলাম যে একটা বইয়ে কতটুকু লিখবো, হ্যাঁ, ছোট করে লিখি নাকি। তখন আমাকে একজনে বলল যে না, বইয়ের ভিতরে তো মানে প্রায় 70,000, এটা উইলিয়াম ডালরিম্পল, খুব নামকরা যিনি আর কি লেখক, হ্যাঁ, সে, তার সাথে আমার দেখা হয়েছিল, সে আমাকে জিজ্ঞেস করলো যে মসলিনের গল্পটা আমাকে বলো। তো আমি বললাম আমার একটা বই আছে। তো সে তারপরে বললো বইটা দাও। তো ওই বইটা দেওয়ার সময় তাকে, কারণ সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর লিখবে, সেজন্য আর কি তাকে দেওয়া হলো। তো তখন ওই 7 মাসের ভিতরেই আর কি যেমনি হোক আমি তারপরে বইটা লিখে প্রিন্ট করে দাঁড়া করাতে পারলাম। 2016-তে আমাদের উদ্বোধন যখন হলো ফেব্রুয়ারি মাসে, তখন বইটা লঞ্চ করা হলো। তো প্রথম এডিশন বিক্রি হয়ে গেছে পুরোপুরি। এখন সেকেন্ড এডিশন আমরা রিপ্রিন্ট করেছি। কোনো চেঞ্জ নেই, কিন্তু 2-1টা জায়গায় হয়তো একটু আমরা কয়েকটা জায়গায় একটু মানে রদবদল হয়েছে, 1-2টা শব্দের এরকম, কিন্তু তেমন কোনো মেজর কিছুই বলবো যে মিস্টেক হয়নি, বা কেউ আমাকে পয়েন্টও করতে পারেনি যে এটা। তো সেকেন্ড এডিশনটা এখন চলছে। আচ্ছা আচ্ছা, বাহ। তো অপেক্ষায় রইলাম স্যার ভাই, আপনার প্রথম এডিশনটাই মানে পড়া হয়নি আমার, আমি জানি না আমি পড়তে পারবো কিনা।
না, নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। বের হবে আবার বলি, অবশ্যই। ওই কথায় ফেরত আসি যে উৎসাহ থাকতে হবে, ইচ্ছা থাকতে হ্যাঁ, হবে। এটা অবশ্যই ইয়ে আকারেও আছে, বইটা আমরা কমিক আকারেও করেছি বাচ্চাদের জন্যে। হ্যাঁ, কারণ আমি আচ্ছা, স্কুলে যেন বাচ্চারা পড়তে পারে, হ্যাঁ? হ্যাঁ, এটা ২৬ পাতার একটা কমিক, বাংলা এবং ইংরেজিতে আছে। যেটা আমরা বাহ! স্কুলের বাচ্চাদেরকে দিই। কারণ আসলে কথা বলতে যে আমার তো অনেক বয়স হয়ে গেছে। তো এখন আর কতদিন? এরপরে যারা প্রজন্ম আছে তাদের জন্যেই কিছু হুম, রেখে হুম, যাওয়া, হুম, তাদেরকে উৎসাহ দেয়া। আর অবশ্যই। আমাদের দেশে কমিক গুলো বেশিরভাগ সময় সিন্ডারেলা আর বিলাতি হুম, গল্প নিয়ে হয়। হ্যাঁ, আমাদের দেশে খুব সুন্দর গল্প আছে। মসলিনের গল্পটি বা এই ধরনের গল্প। হ্যাঁ, যেটা একদম। আমরা শিখালে আমার মনে হয় তারা আ মানে আরো দেশের প্রতি মায়াটা বাড়বে। হয়তো দেশের প্রতি আরো গর্ব আগ্রহ এটাও বাড়বে। বাড়বে। তো এই জিনিসটা তো আমাদের কিছুটা দায়িত্ব আরকি করার। হুম, এই অবশ্যই, যতটুকু পারি অবশ্যই। সম্ভব। হ্যাঁ, এই কমিক্স বইগুলো কোথায় পাওয়া যাবে? আমাকে কনট্যাক্ট করলেই হয়। ওয়েবসাইট আমাদের বেঙ্গল মসলিনের অ্যাড্রেস আচ্ছা, আছে। বাংলাদেশের জিকের কাছে বিক্রি হয়, আচ্ছা, আড়ং এর কাছে আছে, হ্যাঁ? আর্মি আছে। তারপরে আচ্ছা। পাঠশালা পাঠক সমাবেশ আ সেখানে হুম, আছে। আচ্ছা, ভারতীয় আমাদের ডিস্ট্রিবিউটর আছে। এই কয়েক জায়গায়। আর ইউরোপে আমরা ডিস্ট্রিবিউট করি লন্ডন থেকেই। হ্যাঁ? তো আচ্ছা, ওই আচ্ছা। বেঙ্গল মসলিনেই রিকোয়েস্ট করলে তাহলে হয়ে যায়। আর না হলে যদি পা পাঠক সমাবেশ না বা পারবেন? লিকে হ্যাঁ। কেউ যদি যায়, হ্যাঁ? তো তাহলে সেখান থেকেও পাবে। ও চমৎকার! তো আমরা আ কিছুক্ষণের মধ্যেই আমরা শেষ করব সাইফ ভাই। তো আমাদের কাছে 'লেজেন্ড অফ দ্য লুম' এর ট্রেইলারটা আছে। ওইটা আমি নিশ্চয়ই। একটু শেয়ার করছি। আচ্ছা। It was something, as they say, spun from our breath and woven from our heart. Muslim's been a part of our heritage for a very long time. Something that we lost eventually. It wasn't just the Mughal emperor, you have the courtiers. And later on it continued with the East India Company. The price of muslin was set by the company 2 years in advance, and therefore at the actual time of purchase, the weaver would be losing. The thumbs of weavers were cut and dropped over here. This is possibly one of the last pieces of muslin that was woven in Bengal. We hope that through our story, we will turn the lens around. অ্যামেজিং, ধন্যবাদ। অ্যামেজিং সাইফ ভাই। সাইফ ভাই আমাদের সাথে অনেকেই ছিলেন আজকে দর্শকেরা। তারা কয়েকজন মন্তব্য করেছেন। আমি একটু আপনার সাথে শেয়ার করি। অল্প কয়েকজনের নিশ্চয়ই। মন্তব্য আছে। এখানে বলছেন, "ফুটি কার্পাস, তোমার যেখানেই জন্ম সেখানেই বাস।" হ্যাঁ, কি সত্যি সুন্দর কথা। কথা। হ্যাঁ, তারপরে মেজবাশিদ বলেছে, "নাইস টু সি ইউ সাইফ ভাই অ্যান্ড নাইস টু হিয়ার অল ইউ আর সেইং।" থ্যাংক ইউ। তারপরে আরো রয়েছে নাসরিন আক্তার, ও দেখছে। তো আমাদের সাথে যারা ছিলেন তাদের সকলকে অনেক ধন্যবাদ আজকে থাকবার জন্য এবং আমাদেরকে উৎসাহিত করবার জন্য। তো সাইফ ভাই, আপনাকে তো ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারব না। কারণ আপনি এতটা সময় আমাদের জন্য দিলেন আজকে। হ্যাঁ, আমি না, রিয়ালি আমার কাছে কৃতজ্ঞ। খুব আনন্দ লাগলো। আর তুমি সুযোগটা করে দিলা। আমি আশা করি যে এই ধরনের সুযোগ, হ্যাঁ? জি, এটা জি, শুধু দেখা পর্যন্তই শেষ হবে না। নিশ্চয়ই হ্যাঁ, এটা নিয়ে আরেকটু আগানো যাবে। অবশ্যই। গল্পটা আরো গভীর হবে এবং যারা আসলেই আম কৃতজ্ঞ আমরা যাদের কাছে, যেই তাঁতিরা যারা চাষ করেন, যারা এই কাজটা করে যাচ্ছেন দিনরাত, জি, হ্যাঁ? হুম, তাদের যেন সুনামটা আসে। অবশ্যই। তো মসলিনকে বাঁচিয়ে রাখবার জন্য আমাদের কি করা উচিত? আমি খুব বড় করে কিছু বলব না শেষের দিকে। জি, জি, সবচেয়ে বড় জিনিস আমাদের উৎসাহটা, আমাদের হুম, ইচ্ছাটা। হ্যাঁ? এবং সেটার জন্য কারো কোনো পিএইচডি করার প্রয়োজন নাই। আমাদের ওয়েবসাইটটা পড়ুক, আমাদের বইটা পড়ুক, আমাদের ছবি দেখতে চাইলে আমরা সেটাও দেখাই। হ্যাঁ? বা জি, আরো আ কয়েক জায়গা থেকে হয়তো তথ্যপাতি পেতে পারে। কিন্তু আমাদের এই কাজটা যদি একটু পড়ে, তারপর যদি মনে করে যে এর ভিতরে আমি যোগ দিতে পারি, আমার সাথে যোগ দিয়েছেন। এরকম ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছে, পিএইচডি করেছেন। ইভেন কবিতা যে লেখে, হুম, একজন কবি সে আমাদের উপরে কবিতা লিখে ছাপিয়েছেন একটা বইয়ের ভিতরে এবং তার পুরো প্রজেক্টটাই ছিল এটা। আরেকজন আর্ট করছে ওইটা নিয়ে, হ্যাঁ? মসলিনের হুম, টুকরো নিয়ে আর্ট করছে। তো তাতেই তো মানুষের বিভিন্নভাবে, কারণ মানুষকে তো শুধু বই দিয়ে না, শুধু ছবি দিয়ে না,
আর্ট দিয়ে হতে পারে, কথা দিয়ে হতে পারে, গল্প দিয়ে হতে পারে, মানে একটা ক্যাজুয়াল কনভারসেশন। আমি আজকেই একটা জায়গায় গেছিলাম, একটা রিসেপশন, সেখানে একজন মহিলা আমাকে বললেন যে আমি অল্প শুনেছি কিন্তু আমার এত ভালো লাগলো ওই অল্পটা আপনার শুনে, আমি আপনার সাথে বসবো এটা নিয়ে। হ্যাঁ, তো আমি বললাম আপনি কি করেন? বললো যে আমি তো কম্পিউটার সায়েন্সে আমার কোম্পানি আছে। তো ওনার কম্পিউটার হতে পারে কিন্তু ওনার ইচ্ছা তো এইদিকে। হ্যাঁ, তো আমার এটা খুব ভালো লাগছে যে কেউ ইচ্ছা থাকলে এটাকে যেতে পারে। তো সেটা 1 নম্বর। 2 নম্বর, আমি মনে করি যে আমরা যতটুকু সম্ভব মসলিনটাকে বুঝি যে এটা কি জিনিস, এটা সূক্ষ্মতা, এটা সম্বন্ধে বুঝে সেইভাবে মসলিনকে মসলিন বলি, সবকিছুকে যেন না বলি আর কি, এই এটা না, এবং সেটাকে যেন আমরা স্বীকৃতি দিই এবং সেটাকে সাপোর্ট দিই যেভাবে পারি, হয়তো কিনে, হয়তো আমরা এটা সম্বন্ধে ভালো বলে, হ্যাঁ, এইভাবে করি। আমরা যখনই দেশে যাই এটা সাপোর্ট লাগে। হ্যাঁ, হয়তো এটা নতুন ভাবে এটা চিন্তা করা। ভারতে এটা করছে, মসলিনে একটা টুকরো জ্যাকেটে লাগিয়ে দেয়, জ্যাকেটে লাগিয়ে বলে কি যে জিন্স উইথ মসলিন কলার। বাহ বাহ, তখন ইয়াংরা চলে আসে, বলে যে আচ্ছা জিন্স উইথ মসলিন কলার, একটা পাতলা টুকরো লাগিয়ে। এবং আগেকালের দিনে যখন অনেক দামি ছিল, অনেকে কিন্তু শুধু মসলিনের কাফটা পরতো, আবার উপরে জ্যাকেট পরে নিত, যে কাফটা পরলে মনে হয় পুরোটা মসলিন, এরকম। সো দেয়ার ইজ মেনি ওয়েজ অফ ডুইং ইট। সেটা আমি মনে করি যে আরেকটা কাস্টমারের দিক থেকে। আর তৃতীয় এবং সবচেয়ে বড় সেটা হচ্ছে যে সরকারের দিক থেকে। তো আমি মনে করি না যে সরকারের দিকে আমাদের তাকিয়ে থাকা উচিত, সরকারের সাথে, এবং সরকার আমাদের সাথে, আমরা যা জানি এবং সরকার যা পারে, হ্যাঁ, সেটাকে নিয়ে যাওয়া। সরকার জিআইএস করেছে, হ্যাঁ, আমাদের দেশে, সেটা খুব ভালো কাজ যে করেছে, কিন্তু তার পিছনে যেসব তথ্য, যেসব প্রশ্ন, সেগুলিকে যেন শক্তভাবে করে থাকে, যেন এটা আবার মানে প্রজেক্ট আসলো এবং চলে গেল, আমি বারবার বলি, দ্বিতীয়বার যেন না হারিয়ে যায়। হ্যাঁ, সত্যি সত্যি। তো এখানে ফেরদৌসী আহমেদ আবার বলেছেন, আমরা জানতাম মসলিন এক ধরনের সিল্ক, কিন্তু এটা যে সফট কটন এটা ভাবতেই অবাক লাগছে। ঝড়াকে ধন্যবাদ, এই সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম। অনেক ধন্যবাদ। আমার বোন, ও দেখছে, ও আমাকে বলেছিল যে হ্যাঁ আমি দেখবো, মসলিন নিয়ে এত ইন্টারেস্টিং শো হবে, আমি দেখবো অবশ্যই। তো সাহেব ভাই, অনেক ধন্যবাদ সাহেব ভাই, আমাদের সাথে যুক্ত হয়ে আপনার অভিজ্ঞতার গল্প আমাদের সাথে শেয়ার করবার জন্য এবং আমাদের কিংবদন্তি মসলিনের পুনরুদ্ধারের কাজে নিজেকে নিয়োজিত করবার জন্য। আপনার স্বপ্ন পূর্ণ হোক এই আমাদের কামনা। আর দর্শকদের প্রতি রইল অনেক কৃতজ্ঞতা, শুভকামনা, অফুরন্ত ভালোবাসা। আপনাদের সাথে আবার দেখা হবে শীঘ্রই। চোখ রাখবেন ট্রিওয়ার্সের পর্দায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এহাম শাহিদ এবং লেখিকা শায়লা শর্মিনকে ধন্যবাদ তাদের কন্টিনিউ সাপোর্টের জন্য। সামনে আসছে ঈদ, ঈদ মুবারক সকলকে। সাহেব ভাই ভালো থাকবেন। সাহেব ভাই অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো আজকের মতো বিদায়।